একটু আওয়াজ দিচ্ছ না যে শুনতে পাচ্ছি কি পাচ্ছি না? দেখা যাচ্ছে? নোট দেখা যাচ্ছে? জি স্যার। স্যার দেখতে পাচ্ছ? হ্যালো, শোনা যায়, জি দেখা যায়? স্যার ওকে। জি স্যার দেখা মানে মানে হয়রান করে দিল, এরকম তো কোনোদিন হয় না, আজকে এরকম হলো কেন? এনিওয়ে, স্যার এতক্ষণ শোনা যাচ্ছিল না। কি ছিল না? হ্যাঁ, লাইনে ডিস্টার্ব। আচ্ছা, আমরা দ্রুত যাই। আজকে দুটো ক্লাস হবে, তাই না? জানো দুটো ক্লাস হবে? জি স্যার। দুটো ক্লাস হবে এবং তোমাদের ক্লাস ঘন ঘন চেঞ্জ হতে না মানে একটু প্রবলেমই। কেন প্রত্যেক বৃহস্পতিবারে আমার ঠিক ছিল, তারপরে ওটা আবার বুধবারে নিল, আবার হঠাৎ করে বৃহস্পতিবারে এই শুক্রবারে দিল, কাজেই একটু প্রবলেম হয়ে যায়। এনিওয়ে, আমরা চলে যাই স্টাডিতে। 13 চ্যাপ্টার নাম্বার 13, বুঝছো? চ্যাপ্টার নাম্বার 13 দেখো কি আছে, তোমাদের কি পড়া হয়েছে? 13 চ্যাপ্টার হয়েছে। সোল ট্রেডারশিপ and partnership financial statement and gap, 321 পেজ নাম্বার 321 এ যাও। তোমাদের অ্যাকাউন্টিং বই সাথে ম্যাচিং করে পড়বা। সোল ট্রেডার and partnership financial statement under gap. Under gap, gap মানে জানো? What is gap? Do you know about gap? Yes no বলতে হবে তো, না পারলে নাই। Gap means what is gap? Are you know? হ্যালো, শোনা যায় না ওদের নাকি? ভলিউমে ডিস্টার্ব নাকি? স্যার শুনতে পাচ্ছি। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। একটু হ্যাঁ না বলবা না, তো আমি তো বিপদে পড়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের আজকের ক্লাস হলো 13 চ্যাপ্টার নাম্বার 13, সোল ট্রেডার এন্ড পার্টনারশিপ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আন্ডার গ্যাপ। এটা কি এই চ্যাপ্টার কি তোমাদের পড়াইছেন আগের স্যার? পড়ানো হয়নি? আর যেটা হয়নি সেটা ওনাকে বলবা, যেটা হয়নি, যেটা হয়ে যাচ্ছে ওগুলো গ্যাপ রাখবে না। এইটা গ্যাপ হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। ওকে, গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এই যে পেয়েছো? হোয়াট ইজ গ্যাপ? হোয়াট আর গ্যাপ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? Gap financial is a collection of commonly followed accounting rules and standard for financial reporting. GAS is specific include the high definition of concept principle as well as the industry spec rules. That is আমরা যেগুলো ISA IFRS আমরা যেগুলো পড়ছি সেগুলো আমেরিকান সিস্টেমে গ্যাপের মাধ্যমে করানো হয়। ওকে, তাহলে এখানে দেখো হোয়াট ইজ গ্যাপ। Like by in short, gap is a general accepted accounting principle, and gap is a collection of commonly followed accounting rules and standard for financial report. এইটুকু বললেই হবে। ওকে, আর which gap is being used to prepare the financial statement? Financial statement must be prepared according to gap, that is generally accepted accounting principle, full disclosure principle. That is এখানে হবে অ্যাকাউন্টিং ফুল ডিসক্লোজার। তুমি অ্যাকাউন্টিং এর মধ্যে অনেক গ্যাপ রাখলে হবে না, তোমাকে ফুল ডিসক্লোজ করতে হবে, এটাই হলো মেন পয়েন্ট। দিস মিন্স financial statement must include every piece of information, and investor and lender need to evaluate the current financial condition of the business. That is full disclosure. Financial statement must include every piece of information, every corner, accounting information, critically explain থাকবে যে explain information for an investor. একজন ইনভেস্টর যখন ইনভেস্ট করবে, দ্যাট ইজ ব্যাংক বা আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যখন তারা ইনভেস্ট করবে তখন তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ
ট্রু স্পিকিং অর মানে উইন্ডো স্পিকিং, উইন্ডো ড্রেসিং। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অলসো নেম, অলসো কল কি উইন্ডো ড্রেসিং, ব্যালেন্স শিট, তাই না? তাহলে এই ব্যালেন্স শিট এবং ইনকাম এক্সপেন্ডিচার দেখে যেন ইনভেস্টর বুঝতে পারে যে না এই কোম্পানিটা ভালো, এখানে ইনভেস্ট করলে টাকা ব্লক হবে না বা তার টাকা মার যাওয়ার ভয় নেই। এটাই হলো মেন কাজ। দিস মিনস financial statement must include every piece of information an investor or lender need to evaluate the current financial condition of the business. তারা যেন বুঝতে পারে যে কারেন্ট ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কি, ভালো না খারাপ। এটাই হলো তোমার গ্যাপের মেন কাজ। হোয়াট আর দি 4 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিকোয়ার্ড বাই গ্যাপ? 4 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা করি আমাদের অডিট রিপোর্টে, আমাদের অডিট রিপোর্টে করি। যেমন ধরো যে গ্যাপ রিকোয়ার্স ফলোইং 4 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দ্যাট ইজ ব্যালেন্স শিট or financial position, income statement or comprehensive income, and cash flow statement and statement of shareholders equity. এখানে আমরা আরেকটা যোগ করি 5 নম্বরে, নোটস টু দি অ্যাকাউন্টস। ওকে, এটা লিখতে পারো, 5 নম্বর দিতে পারো। এখানে 4 কি বলছে, হোয়াট আর দি অ্যাকাউন্টিং কনসেপ্ট। কারণ অ্যাকাউন্টিং কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি অ্যাকাউন্টিং করতে পারবে না। অ্যাকাউন্টিং করতে গেলে কনসেপ্ট ক্লিয়ার, মাস্ট বি ক্লিয়ার। অ্যাকাউন্টিং কনসেপ্ট, that is key. Accounting concept are the basic rules, assumption and condition. Basic rule কি, how to prepare account, তাহলে বেসিক রুল তোমার জানতে হবে। তারপরে জানতে হবে অ্যাজাম্পশন, কি কি অ্যাজাম্পশন করবা। হ্যাঁ, যেমন ফিক্সড অ্যাসেট শিডিউল, ফিক্সড অ্যাসেট শিডিউল বানাতে গিয়ে তোমরা রেট অফ ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছো। এখানে একটা কনসেপ্ট হয়ে যাবে কনসিস্টেন্সি কনসেপ্ট, অর্থাৎ সেম রেট সেম ইয়ারে, মানে এভরি ইয়ারে সেম রেট ব্যবহার করেছো কিনা, এটা হলো মেন থিং। তাহলে এখানে কি বলছে, accounting concept are the basic rules of assumption and condition that define the parameters of constraint within which the accounting operates. That is, তুমি ব্যাংকে জানবে ফিক্সড রেট শিডিউলে যাও, ফিক্সড রেট শিডিউলে তুমি যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছো, তাহলে ওখানে 10%, 10-15% এরকম ভাবে আছে না। তো এই যে রেট গুলো, এটা ইয়ার্স টুগেদার তোমার রেট সেম হবে। রেট তুমি বারবার চেঞ্জ করতে পারবে না। আর যদি কোনোটা চেঞ্জ করা লাগে তাহলে এটা অনেক ফর্মালিটিস মেনটেন করতে হবে। যেমন তাকে মিটিং এ দিতে হবে, মিটিং এ পাস করতে হবে, রেজলিউশন হবে, তারপরে এটাকে অ্যাকসেপ্টেড করাতে হবে, নানা হাবি যাবি। তো এগুলো না করে, ফর্মালিটিস না ফুলফিল করে কোনো কনসেপ্ট চেঞ্জ করা যাবে না। কনসেপ্ট যার যত ক্লিয়ার, বলে না এই ছেলেটার কনসেপ্ট খুব ভালো, ভালো জানে, তাই না? এই কনসেপ্ট যার যত ক্লিয়ার হবে তার সব ততই মানে বুঝতে সুবিধা হবে এবং তার in other words, accounting concept are generally accepted accounting principle, generally a gap, which from the fundamental basis of consistently preparing the universal form of financial statement. In other words, the gap accounting principle. Gap মানে একটা international generally accepted accounting principle, which accounting operates, যার উপরে বেস করে, on which the accounting operates. In other words, accounting concepts are generally accepted accounting principle which from the fundamental basic consistently preparing the universal form of financial statement. Universal form মানে আন্তর্জাতিক ভাবে যেভাবেই হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে ব্যবহার করা হয় সেটাই। Accounting concepts are the generally accepted rules and assumptions that assist accountants in preparing financial statement. In layman's term, they are the fundamental building blocks of the transaction of the business, তাই না? যেমন একটা বিল্ডিং বানাতে গিয়ে ব্লক, অর্থাৎ ইট গেঁথে গেঁথে তৈরি করতে হয়, সেইভাবে অ্যাকাউন্টিং কনসেপ্টকে তোমার স্তরে স্তরে বুঝে তারপরে অ্যাকাউন্ট করে। ইন লেম্যান টার্মস হলো ট্রানজাকশন অফ দি বিজনেস। টিচিং। কোথায় আছে? নন কারেন্ট অ্যাসেটের নিচেই তো আছে সেকশন। এবার জি স্যার। তুমি দেখতে পাচ্ছ না আমার এটা দেখতে পাচ্ছ নোটটা? জি স্যার।
তো এটা দেখে বলতে হবে, দেখেও তো বলতে হবে না, বই না খুলেও তো দেখে বলতে হবে। শোনো, পাস করতে হবে, প্রম্পট হতে হবে একদম, টু দি পয়েন্ট অ্যান্সার। যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি পাস। এবার তো আমার সব ছেলে মেয়ে পাস করে, আমি কিন্তু আর্টিস্টের পার্টনার। এনিওয়ে দাও, তাহলে এখানে দেখো, where an asset has a useful life that extend beyond on reporting period, the actual principal apportion the value used in the period against the income in has helps it to create. These are non-current asset. Non-current asset মানে কি বুঝলা? কারেন্ট অ্যাসেট মানে যে এই বছরেই শেষ, এই বছরে অর্জন, এই বছরেই শেষ। আর নন কারেন্ট অ্যাসেট হলো যে ইয়ার্স টুগেদার চলবে, তাই না? ওর জন্য কি হবে? ডিপ্রিসিয়েশন, ইউজফুল লাইফ কনসিডার করা হবে এবং ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হবে। ওকে, the cost of non-current asset includes purchase price, delivery cost, taxes, duties, irrecoverable VAT, installation and assembly cost and professional fee, testing cost, etc. এগুলো সব যত কস্ট বললাম, এগুলো সব কার সাথে যোগ হবে? নন কারেন্ট অ্যাসেট, অর্থাৎ ফিক্সড অ্যাসেটের সাথে অ্যাড হবে। আর এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার মে বি অ্যাডেড টু দি কস্ট সাবসিকুয়েন্টলি, এবং পরবর্তী যে ই হবে, কাজগুলো, যে খরচগুলো হবে, সেগুলো এনহ্যান্স হবে, যোগ হয়ে এনহ্যান্স হবে ফিগারটা। Part of the asset cost may be settled by trading of an old asset in part exchange. অর্থাৎ ধরো কি একটা পুরান গাড়ি আছে, পুরান গাড়িটা বেচে দিলাম, দিয়ে নতুন গাড়ি একটা কিনলাম, তো ওখানে বেচে যে টাকাটা পেলাম ওখানে অ্যাডজাস্ট করলাম। ধরো একটা গাড়ির দাম 16 লাখ টাকা, সেখানে আমি পুরান গাড়ি বিক্রি করে 5 লাখ টাকা পেলাম বা 3 লাখ টাকা পেলাম, তাহলে 16 থেকে 3 বাদ দিয়ে আমি 13 লাখ টাকা দেখাবো, তাই না? তো আমার ওই যে আর্নটা থাকবে, যে 3 লাখ টাকা আর্ন করলাম আর 16 টাকা ব্যাংক ব্যয় করলাম। তো এখানে পার্ট অফ দি অ্যাসেট কস্ট মে বি সেটেল, তাহলে এখানে সেটেল করে দেবো। 16 লাখ টাকা থেকে 3 লাখ বাদ দিয়ে দেবো, দিয়ে কত থাকবে? 13 লাখ টাকা। ওটাই আমরা দেখাবো, সেটেল করে দেবো। ওটা ইয়ার যে ইয়ারে হবে সেই ইয়ারে দেখা দেবো, কি অ্যাডজাস্টমেন্ট দেখে দেবো। ওকে, বা পেইড দেখে দেবো। অল অ্যাসেট এক্সেপ্ট ফ্রি হোল্ড ল্যান্ড হ্যাভ এ কি ফিনিট ইউজফুল লাইফ, মানে ফ্রি হোল্ড ল্যান্ড, তোমার গভর্নমেন্ট থেকে বা যার থেকে তুমি ল্যান্ড পেয়েছো, ল্যান্ডের তো ফ্রি হোল্ড লাইফ, যতক্ষণ বিক্রি করছো না তখন তুমি লাইফ, তোমার লাইফ। তো যেটা ফ্রি হোল্ডে পেয়েছো বিনা পয়সায়, ফ্রি হোল্ড করেছো, গভর্নমেন্ট তোমাকে দিয়েছে বা তুমি পেয়েছো ফ্রিলি, কেউ ডোনেশন করেছে, সেগুলো কি হবে? তার ইউজফুল লাইফ তো ফিনিট ইউজফুল লাইফ, তাই না? তাহলে এটা চলতেই থাকবে বছর টুগেদার, এটার উপরে কোনো ডিপ্রিসিয়েশন নাই। এটা খালি ডেভেলপমেন্ট কস্ট হবে, মানে ল্যান্ডকে ডেভেলপ করতে যে কষ্ট হবে সে ডেভেলপমেন্ট কস্টে যাবে। হ্যাঁ, মে অ্যাসেট উইল হ্যাভ এ রিসিডুয়াল ভ্যালু অ্যাট দি এন্ড অফ দেয়ার ইউজফুল লাইফ। অন্যান্য অ্যাসেট যেগুলো আছে সেগুলা, যেমন ফার্নিচার ব্যবহার হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, ওগুলো বেচলে ইউজফুল লাইফ নষ্ট হয়ে গেছে, বিক্রি ধরো কি 50,000 টাকা ফার্নিচার বিক্রি করলে 10,000 টাকা বা 5,000 টাকা, ওটাও তোমার অ্যাডজাস্টমেন্ট হবে। ওকে, তারপরে ডিপ্রিসিয়েশন অ্যালোকেটেড দি অ্যাসেট কস্ট লেস দ্যান রিসিডুয়াল ভ্যালু ফর দি ইউজফুল লাইফ। কি হবে? অ্যাসেট কস্ট লেস রিসিডুয়াল ভ্যালু, যে কস্ট হলো 10,000 টাকা, বিক্রি করে তুমি 2,000 পেয়েছো, তাহলে 8,000 টাকা, এই 8,000-এর উপরে তোমার যেটা হবে ওটা ইউজফুল লাইফ হবে এবং ওটার উপরে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। একটু বলতে হবে তাড়াতাড়ি, না তো হবে না, দেরি, টাইম চলে যাচ্ছে, অনেক বড় এটা, অনেক পাতা, যত এটা যদি আমি শেষ করতে পারি তো তোমার আর চিন্তা নেই, অ্যাকাউন্ট নিয়ে পাস। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট তোমরা জানো, পিপিই তে কি একটা 16 নম্বর, আইএস 16-তে পড়বা, সব পাবা। আইএস 16-এ যাবা, ওই আন্ডারলাইন করো, ওখানে আন্ডারলাইন করা তো ওখানে পাইবে না। এর মধ্যে কি থাকবে? আইএস 16 বলছে রিকগনাইজেশন অফ অ্যাসেট, তোমার অ্যাসেটটা কি আছে, অডিট করতে গিয়ে পেয়েছো, ডিটারমিনেস দেয়ার ক্যারিং অ্যামাউন্ট, তাদের ক্যারিং অ্যামাউন্ট কত ছিল, আর ডিপ্রিসিয়েশন চার্জ রেটিং দেম, ওর ডিপ্রিসিয়েশন কত কাটা হয়েছে, তাই না? তাহলে কি পেলে? রিকগনাইজ অ্যাসেটটা কি আছে, যেমন ফার্নিচার আছে 3 সেট ফার্নিচার আছে, তুমি বইয়ে চেক করতে গিয়ে পেলে যে 3 সেট ফার্নিচার আছে, দেখা গেল 1 সেট অফিসে আছে, হ্যাঁ, 1 সেট অ্যাকাউন্টেন্টের বাসায় চলে গেছে, একটা চলে গেছে জিএম এর বাসায়। ওকে, কি বুঝলা? কোম্পানির 3 সেট অ্যাসেট 3 জাতি চলে গেছে, তাই না? কিন্তু জিএম এর বাসায় বা অ্যাকাউন্টিং এর বাসায় যে গেছে সেগুলো তো মানে হয়ে গেল, কোম্পানির লস হয়ে গেল না, কোম্পানিতে থাকতে হবে, কোম্পানির আছে, ওই জন্য বলছে রিকগনিশন অফ অ্যাসেট, তুমি 3 সেট অ্যাসেট পেয়েছো কিনা। ওকে, ডিটারমিনেশন অফ দ্যার ক্যারিং অ্যামাউন্ট ঠিক আছে কিনা, তো ইনফ্লেটেড এমন না, কস্ট প্রাইস, ওকে, পারচেজ প্রাইস, আর দেন ডিপ্রিসিয়েশন ঠিক মতো চার্জ করা হয়েছে কিনা, এটাই হলো তার। তো কোথায় পাবা? পিপিই এর মধ্যে 16 নাম্বার 16 এগুলো বলে দিয়েছে। This provides the user's financial statement with information about the entity's investment in the property, plant, equipment, and charges in such investment. Okay, 16 IAS 16 should be followed. Then the accounting PPE, unless another IAS or IFRS requires a different treatment, jata IFRS 5 non-current asset held, the sale and discounted operation. ওখানে আবার একটা পয়েন্ট যোগ করেছে, সেল থাকে যদি আবার
ডিসকাউন্টেড অপারেশন থাকে যদি তাহলে ওগুলো ইনক্লুড হবে। ওকে, এটা কি অনুযায়ী IFRS 5 অনুযায়ী। IFRS 5 এ কি আছে দেখো, IFRS 5 এ আছে, এখনই বলে দিই, নোট করে নিবা, আমি যেগুলো বলবো লিখে নিবা। IFRS 5 এ আছে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল এন্ড ডিসকাউন্টেড অপারেশন, এটাই আছে। ওকে, আচ্ছা, তাহলে কস্ট অফ নন কারেন্ট অ্যাসেট, cost of non-current asset. The cost of non-current asset includes all amount incurred to acquire, মানে purchase the asset, and any amount that can be directly attributed to bring their asset to location and condition necessary for it for the capable operation of the intended by management. With the exception of cars, where the VAT is not usable, recoverable, the amount capitalized will include VAT. বুঝলা কি বললাম? যে যে পারচেজ প্রাইস ঠিক থাকতে হবে, হ্যাঁ, ওর সাথে তোমার যে তুমি কোর্টে চিটাং কোর্টে মাল নামালা, ওখান থেকে মেশিন আনলা, ঢাকা পর্যন্ত আইনা ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে গেলা, এটা অনেক কষ্ট হলো না? অল কস্ট আর ইনক্লুডেড হবে। যার দাম যদি 10 লাখ টাকা হয় তাহলে এটা ওগুলো খরচ যদি 2 লাখ টাকা হবে ওগুলো অ্যাড হবে, 12 লাখ হবে। তারপরে গাড়ি কিনেছো, ওটা ভ্যাট আছে না, ওগুলো ওগুলো সবই তোমার কনসিডারেবল হবে। এগুলো মিলিয়ে তোমার টোটাল কস্ট বের করতে হবে। ওকে, ক্লিয়ার? জি স্যার। Directly attributable cost, attributable cost মধ্যে দেখো আবার এক্সপ্লেনেশন করছে যে পারচেজ প্রাইস, ডেলিভারি কস্ট, স্ট্যাম্প ডিউটি, ইম্পোর্ট ডিউটি, cost of preparing seat of installation, assembling the asset, professional fees such as legal, architect fee, cost of testing and whether the asset is functioning, asset কে ফাংশনিং করতে গিয়ে এতগুলো কষ্ট হচ্ছে, সবগুলো অ্যাড হবে। বুঝছো? অ্যাড হয়ে গেলে 10 লাখ টাকার অ্যাসেট দেখবে যে 20 লাখ টাকা হবে, বা 10 কোটি টাকার অ্যাসেট মানে 15 কোটি হয়ে গেছে। আচ্ছা, তারপরে এক্সপেন্সেস such as general overhead cost, administration cost, trading cost for staff, fuel, vehicle, delivery, license fee, and operating asset are not included as a part of the total cost of non-current asset. এগুলো অ্যাড হবে না, কোনটা অ্যাড হবে না? ওভারহেড কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ওই যে বেতন দিয়েছো কর্মচারীদের, ট্রেনিং দিয়েছো কর্মচারীদের, এগুলো হবে না। ট্রেনিং টু ফর দি স্টাফ, ফুয়েল কিনেছো গাড়ির জন্য, এটা হবে না। বুঝছো? ডেলিভারি, লাইসেন্স ফি করেছো, এগুলো অ্যাড হবে না, এগুলো রেভিনিউ আইটেম, রেভিনিউ এক্সপেন্ডিচারে যাবে। ওকে, the cost of subsequent capital expenditure on the non-current asset will be added to the cost of asset, provided this expenditure enhance the benefit of the non-current asset and restore any benefit assumed. It is therefore called enhancement expenditure. এই যে এগুলা এই এক্সপেন্ডিচার গুলো অ্যাড হয়ে মানে টোটাল কস্ট বৃদ্ধি করবে, এটাকে বলা হয় এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার। ওকে, আচ্ছা, তারপরে দেখো পেইং ফর নন কারেন্ট অ্যাসেট and business might purpose purchase a new current asset for cash or credit, or it may hand over the old asset in the part exchange. This is a common, for example, with the motor vehicle ক্ষেত্রে এটা বেশি হয়। The supplier of the new asset agree to take the old asset and give their buyer and deduction the purchase price of the new asset, the deduction in the part exchange value of the old asset. বুঝছো? অনেক সময় যে কোম্পানি থেকে তুমি অ্যাসেট কিনেছো, মেশিনারি কিনছো, ওটা নতুন মেশিন কিনলা, পুরান মেশিনটা ফেরত দিয়ে দিলা, তাহলে ওখানে অ্যাডজাস্টমেন্ট হবে, কাটেল। অর্থাৎ পারচেজ প্রাইস যদি 1 কোটি হয়, তাহলে ওখানে ধরো 20 লাখ টাকা ওই পুরান মেশিনের তুলে ওখানে অ্যাডজাস্টমেন্ট হলো, তার মানে তোমার পারচেজ প্রাইস কত হলো? পারচেজ প্রাইস কত হলো? নাকি বুঝতে পারোনি কি বললাম? কেউ কথা বলে না, কেউ আছে না? নাই, আমি তো বুঝছি না। ক্লাসে সব অফ করে করে আছো, নাম্বার কাটা যাবে, বুঝছো? যারা অফ করে করে আছো তাদের নাম্বার কাটা। ওভারহিড ওয়ার্ক এক্সাম্পল দেখো, পার্ট এক্সচেঞ্জ, যে পার্ট এক্সচেঞ্জ ওইটাই যেটা বললাম,
যে 10 লাখ টাকার জিনিসকে যদি আমি 15-25 লাখ টাকার জিনিস যদি আমি 10 লাখ টাকা ওল্ড ভ্যান বিক্রি করে পাই, তাহলে আমার দিতে হচ্ছে অনলি 15 টাকা। তার মানে পারচেজ প্রাইস 15 টাকা, 15,000 টাকা। ইউজফুল লাইফ, useful life, an asset may be seen as having a practical life and an economic life. একটা ফিজিক্যাল লাইফ থাকবে না, একটা জিনিসের তোমরা ধরে নিই যেটা 5 বছর টিকবে, তাই না, বা 10 বছর টিকবে, তাহলে তার একটা ইকোনমিক লাইফও আছে। তাহলে আমরা ওই যে কত বছর যাবে এটা আমরা মানে গেস করি। ডেফিনেশনে কি বলছে, দি এস্টিমেটেড ইকোনমিক লাইফ রাদার দেন দি পটেনশিয়াল ফিজিক্যাল লাইফ অফ দি নন কারেন্ট অ্যাসেট, বুঝছো, ইকোনমিক লাইফ বলে দেবে। আচ্ছা, the only asset that is deemed to be unlimited, ultimate useful life is freehold life. That's a freehold life. What is depreciation? Depreciation is, systematic allocation of the cost of asset less residual value over the useful life. Right? And in determining the expenses period, it is important to include the amount of the present to assumption of the non-current asset during the period that is depreciation. The calculation of depreciation change for reporting period. The following factors are relevant: asset cost, useful life, and asset residual value. এগুলোকে এই করা। Residual value কি? Residual value যে বিক্রি করে যেটা পেলা, যে end of the non-current asset, at the end of the non-current asset useful life, the business will dispose this asset of it, and any exception amount they receive replace the residual value. মানে ওই অ্যাসেটটা বিক্রি করে যে টাকাটা পেলা ওটা residual value, বা যে মানে বিক্রি করলে এই টাকা হবে, এটাই residual value. For instance, an asset sold 500 টাকা, হ্যাঁ, at the end of the useful life, residual value তাহলে এটা 500 at the end of the useful life, তাহলে কি হলো, এটাই residual value. It is the unlikely to significant amount. The residual value of the zero will be assumed. আমরা সাধারণত জিরোই ধরা হয়। তারপরে যদি মানে বিক্রি করে কিছু পাওয়া যায়, the cost of the non-current asset less the residual value represents the total amount of the depreciated over the estimated useful life. সারা বছরে ডিপ্রিসিয়েশন কেটে যেটা থাকলো ওর থেকে রেসিডুয়াল ভ্যালু বাদ দিলেই হলো depreciated value. আচ্ছা, for exam purpose always assume the residual value is zero unless total otherwise. বুঝছো, পরীক্ষার হলে কি করবা বলে দিয়েছে, যে টাইম লেগে যাবে তো এত কনফিউজ করবে, যে জিরো ধরে বলে দিবা যে I consider the residual value is zero. Okay, লিখে দিবা residual value the estimated amount that the entity what currently obtained from the disposing of the asset after the deducting the estimated disposal value cost. অর্থাৎ 10 লাখ টাকা থেকে 5 লাখ টাকা বাদ দিয়ে যেটা থাকলো ওটাই তোমার রেসিডুয়াল ভ্যালু বা এস্টিমেটেড ডিসপোজাল ভ্যালু কস্ট, মানে এখন বিক্রি করলে এটাই পাবো। ওকে, এখানে একটা ইনঅ্যাক্টিভ কোশ্চেন আছে দেখো, এখানে বলছে একটা এন্টারপ্রাইজ থেকে পারচেজ করা হয়েছে নিউ কার পারচেজ লাইফ ছিল, তার লিস্ট অফ দি কার প্রাইস ছিল 18,750, ডিপোজিট পেড করেছে 6,200 টাকা, আর অ্যামাউন্ট ডিউ থাকলো 12,500 টাকা। It is estimated that new card will be useful life 3 years. ধরে না হলে তার বছর 3 বছরে চলবে, তাই 3 বছরে তার কত আসবে, 6,360 টাকা। Calculate the total amount depreciation is the respect of the new card. কস্ট ছিল 18,750, ওখান থেকে রেসিডুয়াল ভ্যালু বাদ দিলে যেটা থাকলো কতবার 12,380 টাকা। তার ওই যে এস্টিমেটেড লাইফ কয়দিন ধরে 3 ইয়ার্সের মধ্যে তার এই ডিপ্রিসিয়েশন হবে 12,360 টাকা। ওকে, 18,000 টাকা গাড়ি কিনে তোমার বাদ হয়েছে, ডিপ্রিসিয়েশন ক্ষয় হয়ে গেছে 12,360 টাকা, তাহলে থাকলো কত, 6,380 টাকা। এইটাই হলো রেসিডুয়াল। ওকে, ক্লিয়ার? হ্যাঁ না বলো, কিছু বলছো না তাহলে কি বলবো? ক্লিয়ার স্যার। অবজেক্টিভ অফ ডিপ্রিসিয়েশন জানতে হবে। হোয়াট ইজ দি অবজেক্টিভ অফ এ অবজেক্টিভ ডিপ্রিসিয়েশন কি, ডিপ্রিসিয়েশন কি, arise from the application of the accrual principle. এটা accrual principle হবে কেমনে, the method conclusion should be applied consistently. যেটাই করো 10% করো 10% করো 15% করো, কনসিস্টেন্টলি ফলো করতে হবে, মানে একই রেট বারবার প্রতি বছর খেয়াল করতে হবে। আর এটা কি হলো, এটা অ্যাপ্লিকেশন আর accrual principle, অর্থাৎ তুমি কেটে তো আর ব্যাংকে জমা দিচ্ছ না, অ্যাসেট থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে ডিপ্রিসিয়েশন দেখাচ্ছ, তাই না, তুমি ডিপ্রিসিয়েশন ফান্ড ক্রিয়েট করছো না। সো ইট ইজ এ কি, এটা কি accrual principle। যদি করতে ফান্ড ক্রিয়েট করতে হয় তাহলে অ্যাকুয়াল প্রিন্সিপাল হতো, এবং অ্যাকুয়াল প্রিন্সিপালই হওয়া উচিত যে তোমার ডিপ্রিসিয়েশন যে টাকাটা কাটছো সেটা কি করতে হবে, সেটা ব্যালেন্স শিটে দেখানো দরকার। আমরা দেখাই না, এটা বড় বড় অর্গানাইজেশনগুলোতে দেখানো হয়, দেখাতেই হয় না হলো এগুলো মেইনটেইন জানা না। যে অ্যাসেট ভ্যালু তোমার 10 লাখ টাকার মেশিনের দাম 20 বছর পর ওটার দাম হয়ে যাবে 50 লাখ টাকা, তাই না? কাজে তোমার ওই যে ডিপ্রিসিয়েশন ভ্যালুটা তুমি জমাই রাখলা, দেখবে যে ওখানে তোমার 30 লাখ টাকা জমে গেছে, 30 লাখ টাকা জমে গেছে,
আর 20 লাখ টাকা লাগিয়ে তুমি নতুন মেশিন কিনে ফেলবে, তাই না? এগুলো এই জন্য ডিপ্রিসিয়েশন ফান্ড পিরিয়ড ক্রিয়েট করতে হয়। আচ্ছা, কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে একই রেট তোমাকে বারবার ফলো করতে হবে। ওই জন্য কনসিস্টেন্সি concept is a very important concept of the for calculation of depreciation. The depreciation basis or method select should be applied consistently. তুমি যে মেথডই করো, তুমি স্ট্রেট লাইনে করবা না রিডিউসিং ব্যালেন্স করবা না কি করবা, একই মেথড বারবার ফলো করতে হবে। ওকে, when the basic is changed, the effect on current and future periods should be quantified and disclosed, and reason for the charge change of should be stated. Various methods of allocating depreciation and reporting for periods and are available, but whichever is chosen must be applied consistently. IS1 করতে হবে না, চ্যাপ্টার 1 বলে দিয়েছে কোথায় পড়বা, কোথায় পাবা ডিটেল। To ensure comparability from the period to period, a change of basis is not allowed simply because of the profitability situation of the enterprise. Okay, the need of the depreciation on current asset arise from the actual principle. If money is expended in the purchasing asset, then the amount must at some time be changed against profit. It is if the asset is on which contributes to an entity's revenue over a number of reporting periods. It would be appropriated and change any single period, that is the period in which the asset was acquired, with the whole of the expenditure. সমস্ত দামের সাথে এটা কম্পারেটিভ করতে হবে। Instead of some method must be found and separately spreading the cost of the asset over the useful life, তাই না? তাহলে কমন ডিপ্রিসিয়েশন মাইক্রো conception গুলো কি দেখো, it does not reflect the fall in value an asset over the life. একটা অ্যাসেট তুমি 10 লাখ টাকা কিনেছো, কিন্তু দেখা যাচ্ছে ওই অ্যাসেট দাম কমে গেছে, 9 লাখ টাকা হয়ে গেছে, তাহলে এটা কোনো এফেক্ট করবে না। It is not setting aside money to be replace the cost at the end of the useful life, even if the asset was not going to be replaced. Its cost could be still be allocated over the useful life. আর এই ইউজফুল লাইফের মধ্যে হতে হবে, পরে করলে হবে। তারপরে দেখো নাম্বার 3 এতে যে দেওয়া আছে ভিতরে, এগুলা এই শ্যাডো গুলো তোমরা দেখবা, শ্যাডো গুলো দেখে নিবা। তারপরে দেখো চেঞ্জ অফ ডিপ্রিসিয়েশন কিভাবে করবা দেওয়া আছে, ডেফিনিশনে যাও। ক্যারিং অ্যামাউন্ট, হোয়াট ইজ ক্যারিং অ্যামাউন্ট? কস্ট লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ক্যারিং অ্যামাউন্ট এক কথায় কি বলবা? ক্যারিং অ্যামাউন্ট মিন্স দি কস্ট ভ্যালু অফ অ্যাসেট লেস ডিপ্রিসিয়েশন। তাহলে দি অ্যামাউন্ট অফ ডিপ্রিসিয়েশন ডিডাক্টেড ফ্রম দি কস্ট অফ নন কারেন্ট অ্যাসেট to arrive the carrying out build up the accumulated that over time. As more depreciation is charged in each successive period, this is called accumulated depreciation. So what is accumulated depreciation? So it's a costless accumulated depreciation. So what is accumulated depreciation? Accumulated depreciation are those depreciation they allocated from cost non-current asset, মানে fixed asset থেকে, to arrive the carrying amount will build up over the timeline, or more depreciation is charged in each case, each successive period reporting period. This is called accumulated accrual basis. Example দিয়েছে দেখো, এক্সাম্পলটা দেখো, depreciation charge for the year income statement এর প্রতি মাসে প্রতি বছরে কেটেছে 10,000 থেকে 40,000 স্টেট লাইন বেসিসে। আচ্ছা, accumulated depreciation কি হলো? প্রথম বছর 10 বছর 10,000, দ্বিতীয় বছর 20,000 হয়ে গেল, তৃতীয় বছর 30,000, চতুর্থ বছর 40,000 হয়ে গেল। accumulated depreciation দাম কত ছিল মেশিনের? 40,000। তাহলে এখানে কস্ট অফ দি অ্যাসেট কি ছিল? 40,000। তাহলে কস্ট অফ প্রথম বছর 40,000, দ্বিতীয় বছর 40,000, তৃতীয় বছর 40,000, 40,000 ছিল তার কস্ট। যখন বলবো তো একই বলতো। তারপর বলবে যে ক্যারিং অ্যামাউন্ট কত ছিল এট দি এন্ড অফ দি ইয়ার। ক্যারিং প্রথম বছরে 40 ছিল, তারপরে 10,000 কমে গেল, তারপর 10,000 কমে, তারপরে 10,000 কমে, তারপরে 0 হয়ে গেল। ওকে, at the end of the fourth, the full 40,000 depreciation change have been made in the income statement for the 4 years. The carrying amount of the non-current asset is now nil হয়ে গেল। আচ্ছা, তারপরে মেথড অফ ডিপ্রিসিয়েশন, দুটো মেথড খুব বেশি চালু হয়, একটা চালু আছে, একটা হলো স্টেট লাইন মেথড, একটা রিডিউসিং ব্যালেন্স। স্টেট লাইন মেথডে ডিপ্রিসিয়েশন কিভাবে কাটবা? কস্ট অফ অ্যাসেট মাইনাস রিসিভেবল ভ্যালু আর এক্সপেক্টেড লাইফ দিয়ে ভাগ করলে তোমার চলে আসবে, অথবা কস্ট অফ অ্যাসেট মাইনাস রিসিভেবল ভ্যালু ইউজফুল লাইফ ইউজফুল ইয়ার্স ইনটু 12 মাস, মানে যত বছর তত, মানে 1 বছর 12 মাস, তাতে 12 দিয়ে ভাগ করবো, 12 ইন্টু এত বছর, 5 বছর থেকে 5 বছর 60 দিয়ে ভাগ করবো। ওকে, ক্লিয়ার?
এই যে 10 12 মাস 10 জি বছর স্যার, ক্লিয়ার। এটা আর এত এগুলা দেখবা, এগুলা দেখলে বুঝতে করা আছে তো, ওয়ার্কিং এক্সাম্পল গুলো তোমরা করবা, করে করে দেখবা। রিডিউসিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথডটা কেমন? রিডিউসিং ব্যালেন্স মেথড হলো যে amount depreciation change in fixed percentage and brought forward carrying amount of the asset brought forward করতে হয়। তাহলে কি একটা বিজনেস, একটা দেখো এক্সাম্পল দিয়ে বুঝাই। এই যে বিজনেস পারচেজ এর অন কারেন্ট অ্যাসেট কত, 10 লাখ টাকা কস্ট পাই, which is plans to keep their 3 years 3 বছর residual or useful life 3 years. The business wishes to use the reducing balance method. তাহলে কি করবা, reducing balance ক্যালকুলেশন কিভাবে করবে? তার দাম হলো কত, 10,000 টাকা, তাই না? তাহলে তাহলে কোটা করবা, কত হলো 3 বছরে 3 বারং 60, তাই না? তোমাকে এই যে একটা পার্সেন্টেজ দিয়ে 40% রিডিউসিং ব্যালেন্স মেথড। তাহলে 40% কত হবে? ওই যে ব্যালেন্স ডিপ্রিসিয়েশন ইজ 40% করে কাটতে হবে। 10,000 মাল্টিপ্লাইড বাই 40%, 4,000, বুঝছো? তারপর ওই যে 4,000টা কি হলো, 4,000 টাকা ডিপ্রিসিয়েশন গেল, তাহলে থাকলো 6,000, 6,000 এর মধ্যে আবার 10% 40% কাটলে তাহলে কত হলো, 2,400 আগের 4,000 সাথে যোগ হবে, বুঝছো? এই যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এই যে দিয়ে এত প্লাস এত 4,000 আর এই 2,400 যোগ হয়ে আছে। আবার পরের বছর যখন কাটবা তোর এত হলো, তাহলে ওই 6,400 তো ছিল, ওর সাথে আরো এত যোগ হলো 7,800। এখন রিসিডুয়াল ভ্যালু কত হলো দেখো, ক্যারিং অ্যামাউন্ট কোথায় দাঁড়ানো, 2,160, একদম এক্স্যাক্টলি বেড়ে গেল 2,160 আফটার ডিডাকশন অফ ডিপ্রিসিয়েশন ক্যারিং অ্যামাউন্ট। কিন্তু প্রথমে ছিল কি, পারচেজের সময় ক্যারিং অ্যামাউন্ট ছিল অ্যাসেট এট দি কস্ট ভ্যালু, আর লাস্টে গিয়ে এট দি এন্ড অফ দি পিরিয়ডে গেল 2,100 কত, 2,150 টাকা ক্যারিং অ্যামাউন্ট। ওকে, ক্লিয়ার? অ্যাপ্লাইং দি ডিপ্রিসিয়েশন মেথড কনসিস্টেন্টলি, ডিপ্রিসিয়েশন মেথড কনসিস্টেন্টলি আগে বলেছি তোমাদের অনেকবার, এটা অ্যাপ্লাই একই রেট সব জায়গায় অ্যাপ্লাই করবা। আমাদের ক্লাস কটা বন্ধ হবে, 6টা বন্ধ না 6:30? জি স্যার, কটা বন্ধ? 6:30 পর্যন্ত। 6:30 তো, তাই টাইম আছে। আমি খালি ভয় পাচ্ছি শেষ করতে পারবো না, অনেক অনেক কথা, অনেক কিছু আছে বুঝলে। আমি যেভাবে বলছি একটু ভালো করে গেঁথে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো রিভিউ এন্ড চেঞ্জিং দি ডিপ্রিসিয়েশন মেথড। রিভিউ চেঞ্জিং ডিপ্রিসিয়েশন মেথড কিভাবে করবে? দি ডিপ্রিসিয়েশন মেথড ইউজ এন্ড ক্যারিং অ্যামাউন্ট শুড বি রিভিউড অ্যানুয়ালি। এর টেকনিক একটু ভাই, আমি তো অফিসে আছি, অফিসে আমি অফিসে। আচ্ছা ঠিক আছে, ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো, যে রিভিউইং চেঞ্জেস অফ দ্য ডিপ্রিসিয়েশন, তোমরা একটু দেখো এটা, আমি একটু 2 মিনিট আসছি, ওটা দেখো রিভিউ করো। রিভিউ এন্ড চেঞ্জিং দি ডিপ্রিসিয়েশন মেথড, রিভিউ এন্ড চেঞ্জিংটা কি? রিভিউ করবা, ডিপ্রিসিয়েশন শুড বি ইউজড এট ক্যারিং অ্যামাউন্ট, হ্যাঁ, ক্যারিং অ্যামাউন্ট রিভিউড অ্যানুয়ালি, দি অ্যাপ্রোপ্রিয়েটনেস ইফ there are many changes, the expected pattern or use the asset of the health economic benefit, then this method use should be changed, and the remaining carrying amount is depreciated under the new method. আজান হইছে নাকি? আজানের সময় একটু একটু বিরতি দিব, হ্যাঁ, চট করে নামাজ পড়ে নিবা, এক নামাজের জন্য বিরতি দিব। ওকে স্যার। ইজ অনলি তোমাদের আবার নেক্সট ক্লাস কটায়, 6টার পরে? স্যার 7টায়। আবার 7টায় ক্লাস? জি স্যার। 6:30 থেকে 7টা, মানে আধ ঘন্টা টাইম পাবো। আমরা নামাজ পড়ে পড়বো, আজান দিলে পড়বো, ঠিক আছে? জি স্যার, আজান দিলে তখন একটু ব্রেক দিলেই আমরা হবে। আমাদের মধ্যে পড়ে নেবো, আর চলবে তোমার 6:30 6:35 পর্যন্ত ক্লাস চালাবো। ওকে, তাহলে এই ওয়ার্ক এক্সাম্পল গুলো খুব সুন্দর করে দেওয়া আছে, তুমি খালি থিওরিটা যদি বুঝতে পারো, এইটুকু যদি বুঝতে পারো, তাহলে তোমার অঙ্কটা করার কোনো ব্যাপার নেই, বুঝছো? এই যে অঙ্কটা বোঝার সহজ। ওকে, তোমরা এই যে রিভিউ অফ দি ক্যারিং অ্যামাউন্ট এন্ড ফুল ভ্যালু এন্ড ওয়ার্ক এক্সাম্পল, এটা একটু দেখো, এটা একটু দেখো। এই যে দেখো, তার আগেটা যেটা দেখালাম সেটা, এই যে দেখো টোটাল কত হলো, কত ছিল, পরেরটা দেখো, তাহলে আরো ক্লিয়ার। রিভিউ চার্জিং
ক্যারিং অ্যামাউন্ট ফুল ভ্যালু ইম্পেয়ারমেন্ট কস্ট, এটা একটু দেখো। আমি এগুলো শেষ করবো, যেভাবে হোক শেষ করে তারপর ছাড়বো, তোমাদের ক্লাস আছে একটা ঝামেলা। Charge on the non-current asset depends only the asset cost, but also the residual value and estimated life. This should also be reviewed and changed if they are no longer appreciated. হ্যাঁ, তাহলে এটা দেখতে হবে যে কিভাবে ইউজফুল লাইফটা সম্বন্ধে বলছে। দেখেন ক্যারিং অ্যামাউন্ট ছিল কত 6000 আর ইউজফুল লাইফ ছিল 5000, তাহলে 6000 কে 5000 5 ইয়ার্স বা 5 ইয়ার্স ছিল, ইউজফুল লাইফ ছিল 5 ইয়ার্স, এটা অ্যাকাউন্টসের মধ্যে আছে। তাহলে এটা একটা 5 ইয়ার্স দিয়ে টোটাল ক্যারিং এর মধ্যে কত, এটা পড়ো তাহলে বুঝতে পারবে। The business purchased non-current asset 12,000 টাকা, তাই না? 12,000 টাকা দিয়ে কিনছিল, তার এস্টিমেটেড লাইফ ছিল 4 ইয়ার্স। এটা কোনটা 5 ইয়ার্স না? ও ফর এক্সাম্পল এটা নিচেরটা 4 ইয়ার্স, তাহলে 4 ইয়ার্স যদি হয় তাহলে এখানে 25% হলো অফ 12,000 33,000। তারপরে এই যে 2 ইয়ার্স অফ দি ইউজফুল লাইফ এন্ড এস্টিমেটেড ইউজফুল লাইফ, আমরা এক্সাম্পলটা দেখি। ফার্স্ট 2 ইয়ার্স the asset depreciated 3,000 an amount, so that the carrying amount of 2 years after 2 years then কত হলো 6,000 টাকা, 12,000 থেকে 6,000 3,000 করে কাটতে depreciation গেল। and if the remaining life is asset is now revised to 5 more years, the remaining amount will be depreciated 6,000 is spread over the remaining useful life, giving the annual depreciation charge for the 5 years। তাহলে কি আছে 6,000 ব্যালেন্স, ওই 6,000 উপরে 5 বছর দিয়ে কাটতে হবে, তাহলে 1,200 করে পার ইয়ারে ডিপ্রিসিয়েশন কাটা যাবে। এটা আরেকটা এক্সাম্পল দিয়ে সেটা তোমরা দেখে নিও, সলিউশন যেহেতু পরে দেওয়া আছে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাকাউন্টিং ফর ডিপ্রিসিয়েশন, তাহলে অ্যাকাউন্টিং কি হবে, ইফেক্টটা কি হবে? ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, একটা যাবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, একটা যাবে ফিনান্সিয়াল পজিশন ব্যালেন্স শিটে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যাবে ব্যালেন্স শিটে, আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা যাবে মানে ডিউরিং দি ইয়ার, যেটা ইনকাম এক্সপেন্স যেটা ডিউরিং দি ইয়ারে যেটা হবে ওটাই কারেন্ট ইয়ারে যাবে। ওকে, অ্যাকাউন্টিং ফর ডিপ্রিসিয়েশন, তাহলে এখানে একটা আছে ডেফিনিশন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের ডেফিনিশনটা কি? The total amount of the asset depreciation amount has been allocated reporting period to the date. উপরে যেটা দেখালাম, হ্যাঁ। তার অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন, there are two basic aspects of the accounting for depreciation. ওকে, যেমন টু বেসিক অ্যাসপেক্ট here, depreciation charge, a depreciation charge is made in the income statement in each report, মানে একবার যাবে ইনকাম এক্সপেন্ডিচার আর একবার যাবে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হবে, নন কারেন্ট অ্যাসেটে গিয়ে হবে, নন কারেন্ট অ্যাসেটে গিয়ে রিফ্লেকশন হবে, তাই না? আমরা যে ফিক্সড অ্যাসেটগুলো যেটা দেখাই। আচ্ছা, অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন এইভাবেই গেল। তারপরে এখানে ডিপ্রিসিয়েশন চার্জ ফর দি পিরিয়ডে বললাম যে এক্সপেন্স আর ইনকাম পজিশন, ওই যে আগেই বললাম যেটা ডুপ্লিকেসি আছে। এখানে একটা আর্ক এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু দেখলেই বুঝতে পারবা, খুব ইজি এক্সাম্পল দেওয়া। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে প্রবলেম সলিউশনগুলো তোমরা দেখলে বুঝতে পারবা, খুব ইজি ভাবে দেওয়া আছে। তারপরে যে ডিপ্রিসিয়েশন অন দি ইটিবি, মানে কি বলবো, এস্টিমেটেড
ট্রায়াল ব্যালেন্স নাকি? Because the final depreciation calculated the usually accounted for after the initial trial balance has been extracted, the only figure of the accumulated depreciation of the initial trial balance is the one of the balance brought forward. তাই না? ব্যালেন্স গুলো যাবে পর we can incorporate the relevant figure using the ETB কি কোনটা যাবে calculate the amount depreciation to be charged, হ্যাঁ, to be charged, যেটা চার্জ হবে। prepare the year end journal to record the depreciation expense, দেখালাম যে উপরে ডেবিট ক্রেডিট। আচ্ছা, ইন্টার দি জার্নাল অ্যাডজাস্টমেন্ট কলাম ইটিবি এইটাই হবে ইউজিং দি অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন লাইন প্লাস এ লাইন ফর দি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ইনক্লুডিং নট দিস include this adjustment is ETB cost cross cost to prepare the financial statement. আরেকটা হলো entire the journal for depreciation is ledger account and bring down the balance on the accumulated depreciation account. এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল একটু দেখো, দেখলে বুঝতে ডিসপোজাল উইথ দি অ্যাসেট ক্যারিং অ্যামাউন্ট ডেবিট হবে, আর ডিসপোজাল এটা ডিসপোজাল বুঝলে, ডিসপোজাল ক্ষেত্রে অ্যামাউন্ট সেলস প্রসিড ক্রেডিট হবে, আর অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন ডেবিট হবে, আর অ্যাকচুয়াল কস্ট মানে অ্যাসেট কস্ট হবে ক্রেডিট, বুঝছো? তাহলে এটা এট দি এন্ড অফ দ্য, তারপরে আসছে যে প্রিন্সিপাল বিহাইন্ড দি ক্যালকুলেটিং দি প্রফিট এন্ড লস অন ডিসপোজাল কি হবে? The profit and loss on the disposal of the non-current asset is different between the carrying amount of the asset at the time of sale and the net disposal proceed, the value received less any cost making the sale. Sale করতে গিয়ে যে কস্টগুলো খরচ হয়েছে সেগুলো হতে less হবে। Okay, a profit is made when this disposal proceed exceed the carrying amount. A loss is made when the net disposal proceed is less than. যদি more than হয় তাহলে প্রফিট হবে, less than হলে less than the carrying amount যদি হয়, আর more than carrying amount হলে প্রফিট, আর less than carrying amount হলে লস হবে। আচ্ছা, এখানে একটা অর্গ এক্সাম্পল দিয়েছে, এটারই একটা এক্সাম্পল দিয়েছে, আমার মনে হয় বুঝতে তোমাদের অসুবিধা হবে। যেমন দেখো একটু করে দিই, বিজনেস পারচেজ কারেন্ট অ্যাসেট জানুয়ারি 2001-এ 25,000 টাকা দিয়ে অ্যাসেটটা কেনা হলো। ইট হ্যাড দি এস্টিমেটেড লাইফ 6 ইয়ার্স, 6 বছর তার লাইফ, তার রেসিডুয়াল ভ্যালু ছিল 7,000 টাকা, এন্ড ডিপ্রিসিয়েশন কাটা হয়েছে স্টেট লাইনে বেসিসে। দি অ্যাসেট ওয়াজ সোল্ড আফটার 3 ইয়ার্স। তাহলে কি হলো, 6 বছরের মধ্যে 3 বছরের মাথায় তারা এটা সোল্ড করছে। দেয়ার জানুয়ারি 4-এ another trader who paid টাকা 17,500। তাহলে দেখো কি হলো অবস্থাটা, সলিউশনে আসো। প্রথমে ছিল কি 25,000 টাকা, 25,000 টাকাতে রেসিডুয়াল ভ্যালু বাদ দাও 7,000 টাকা, তাহলে থাকলো কত? ওটা গিয়ে আমরা 6 বছর দিয়ে ভাগ করবো, তাহলে 3,000 পেলাম পার অ্যানাম অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন হলো 3,000। স্টেট লাইনে একই হবে। তাহলে কস্ট অফ অ্যাসেট কি দাঁড়ালো? কস্ট অফ অ্যাসেট 25,000 থেকে 9,000 বাদ যাবে, 6,000 আর 3,000 9,000 বাদ গেল, তাহলে কি থাকলো? লেস 16,000 হলো না, লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 3 ইনটু 9, 3 3 9। আর ক্যারিং অ্যামাউন্ট এট দি ডেট অফ ইটস ডিসপোজাল ছিল 16 লাখ, আর সে ডিসপোজাল করে 17 লাখে মানে বেশিতে করেছে ওভার, তাহলে প্রফিট হয়ে গেছে। তাহলে কি হলো, প্রফিট ফর ডিসপোজাল হলো 1,500 টাকা প্রফিট হয়ে গেছে। ইজি ব্যাপার, একটু হেল্প পড়লে রিডিং দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্টিং ফর নন কারেন্ট অ্যাসেট ডিসপোজাল, নন কারেন্ট অ্যাসেট ডিসপোজাল এখানে জার্নাল এন্ট্রিগুলো দেখতে হবে আর কি, বুঝছো? কি হবে, দি ভ্যালু অফ অ্যাসেট যদি যখন অ্যাপিয়ার ইন দি ডিসপোজাল অ্যাকাউন্টে যখন যাবে, তো দি ভ্যালু অফ অ্যাসেট এট কস্ট আর অ্যাকাউন্টেড ডিপ্রিসিয়েশন আপ টু দি ডেট অফ সেল আর ডিসপোজাল প্রসিড এখানে থাকবে। যদি আমাদের প্রফিট এন্ড লস যদি হয় তাহলে কি হবে, অন ডিসপোজাল যদি হয় তাহলে ডিসপোজাল প্রসিড এন্ড ক্যারিং অ্যামাউন্ট অফ দি অ্যাসেট ইন দি টাইম অফ ডিসপোজাল। আর লেজার অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট কি হবে দেখো, ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট হবে, যখন ক্রেডিট ছিল তো ডেবিট হয়ে যাবে, আর নন কারেন্ট অ্যাসেট ক্রেডিট হবে, হ্যাঁ, এট কস্ট, বুঝছো? with the cost of the asset disposal এর জন্য, বুঝলা? the cost of asset removed from the treatment of the financial position, স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন থেকে রিমুভ হয়ে গেল, ওই জন্য ক্রেডিট হয়ে গেল, বুঝলা? কারণ নন কারেন্ট অ্যাসেট কখনোই ক্রেডিট হতে পারে না, যদি রিমুভ হলো বলেই হলো, তাই না? তো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট আর ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট। with the accumulated depreciation on the asset of the date of the sale date, the accumulated depreciation on the asset is removed from the statement of financial, কাজে উল্টাটা হবে। আবার নিচেটা দেখো যে ডেবিট ক্যাশ বুক আর ক্রেডিট ডিসপোজাল অ্যাকাউন্ট, ওখানে ক্রেডিট ছিল ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে কি উইথ দি ডিসপোজাল প্রসিড অফ দি অ্যাসেট, দি ব্যালেন্স অন দি ডিসপোজাল অ্যাকাউন্ট ইজ দি প্রফিট এন্ড লস অন ডিসপোজাল এন্ড করসপন্ডিং ডাবল এন্ট্রি is record the profit and loss ledger account itself, that is the income statement effect of এটা একটা এক্সাম্পল খুব সহজ করে দেওয়া আছে, দেখে নিবা। অ্যাকাউন্টিং ফর ডিসপোজাল নন কারেন্ট অ্যাসেট গিভিং ইন এ পার্ট এক্সচেঞ্জ, যদি পার্ট এক্সচেঞ্জ করে, এটা আমি আগে বলেছি, যদি এক্সচেঞ্জ করে তাহলে কি হবে, পার্ট এক্সচেঞ্জ করতে পারে, যেমন ধরো 12 লাখ টাকার মেশিন এক্সচেঞ্জ করলো, দিয়ে দাও এটা পড়ো,
কস্টিং হলো 20 লাখ টাকা, অ্যাকোয়ার্ড বিজনেস হলো অ্যাকোয়ার্ড বাই দি 12,000 টাকা, ক্যাশ দিয়েছে 12,000 টাকা, প্লাস ওল্ড অ্যাসেট ডি, প্লাস ওল্ড অ্যাসেট বি দিয়েছে, দিয়ে 20,000 টাকা পেমেন্ট করেছে। তো 12,000 আর 8,000 টাকা, তাহলে ওল্ড অ্যাসেট দাম কত হবে? 8,000 টাকা। যেমন কম্পেয়ার ডি ক্যারিং অ্যামাউন্ট ইজ অর্ডার টু এস্টাবলিশ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাহলে কি হলো? 15,000 টাকা। দেখো অ্যাসেট বি কস্ট 15,000 টাকা, তাহলে 8,000 টাকা তার ই ছিল এক্সচেঞ্জ ভ্যালু, তাহলে 8,000 তো মোট কত হচ্ছে? 12,000, তো 8,000 আর বাকি থাকছে কত? 25,000 ছিল না 20,000 ছিল? আচ্ছা, and has had 4,000 depreciation charge এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে। ক্যারিং অ্যামাউন্ট ডেট অফ ডিসপোজাল ছিল 11,000, the business is made a loss টাকা কত? 11,000 থেকে 8,000, ডিসপোজাল হয়েছে 8,000, তাই না? কাজে এখানে লস হয়েছে 3,000 টাকা, অ্যাসেট ডিসপোজাল। আমি তাহলে এটা সাজাও জার্নাল এন্ট্রিতে 8,000 পার্ট এক্সচেঞ্জ, দি কস্ট অ্যাসেট 12,000 ক্যাশ হ্যান্ডওভার। তাহলে কি হলো? এল অ্যাসেট along with the 12,000 ক্যাশ, তাই না? তাহলে 8,000 আর 12,000, 20,000 হয়েছে। 20,000 টাকা কি এক্সচেঞ্জ করেছে, আর 8,000 টাকা 12,000 টাকা ক্যাশ দিয়েছে, আর 8,000 টাকা দিয়ে এক্সচেঞ্জ করে দিয়েছে, তাহলে ওই 20,000 ভ্যালু করেছে। তাহলে 20,000 টাকা অ্যাসেট এট কস্ট 20,000 টাকা, ক্যাশ পেলো 12,000 টাকা, আর ডিসপোজাল অ্যাকাউন্ট দিল 8,000 টাকা। হ্যাঁ, বিং দ্য অ্যাকুইজিশন অ্যাসেট ফর ক্যাশ অ্যান্ড পার্ট এক্সচেঞ্জ করলে এইভাবে একই দোকান থেকে হতে হবে, একই প্রতিষ্ঠান থেকে হতে হবে। এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখবা সলিউশন করা আছে, কাজে এটা তোমাদের অসুবিধা হবে না। ইন্টারেক্টিভ অ্যাকশন হচ্ছে একটা, ওটাও দেখবা, কোশ্চেনগুলো দেখবা, ঠিক আছে? তারপরে এই কোশ্চেনটা দেখো, তারপরে অ্যাকাউন্টিং ফর নন কারেন্ট অ্যাসেট অফ দি ইটিভি, বুঝছো? আর্লিয়ার মানে ট্রায়াল ব্যালেন্সে কেমনে অ্যাডজাস্ট করবে, এটা সেটা। Earlier we saw the depreciation is accounted for on the ETB, and we can now draw together the comprehensive example for entries of the ETB in the non-current asset made after the extraction. The extraction of the trial balance of the initial trial balance, that's our example. এটা ছিল তোমার ট্রায়াল ব্যালেন্স, এটাকে অ্যাডজাস্ট করে যে এতগুলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আছে, এই অ্যাডজাস্টমেন্ট গুলো দিয়েছে এইভাবে। এই কিভাবে দিল, এখানে দিয়ে দিয়েছে, বিং দি অ্যামাউন্ট করে দিয়েছে, ঠিক আছে? দেখবা। আচ্ছা, অ্যাসেট রেজিস্টার, the asset register list out all the details of each non-cash asset. Is a table should recorded to the ledger account for the non-current asset in the nominal ledger. Definitionটা কি হবে? অ্যাসেট রেজিস্টারে কিভাবে লিস্টিং অফ অল কারেন্ট অ্যাসেট ওন্ড বাই দি অর্গানাইজেশন, মানে যতগুলো অ্যাসেট আছে তার লিস্ট করে যতগুলো ওন মালিক অর্গানাইজেশন, সেগুলো কি করবে? ব্রোকেন ডাউন বাই ডিপার্টমেন্টেশন, location wise or department wise, or asset type, or country, and containing non-functional information such as chassis number and security, as well as financial information. ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেগুলো লাগে অ্যাসেট রেজিস্টার, এগুলো সব লেখা থাকে। অ্যাসেট রেজিস্টারটা কোথায় কিনলাম, কত টাকায় কিনলাম, হ্যাঁ, তার লোকেশন, তার এগুলো সব মানে স্টেপ বাই স্টেপ। একটা অ্যাসেট ফিক্সড রেজিস্টার দেখলে তুমি এগুলো বুঝতে হবে। একটা ফিক্সড অ্যাসেট দেখে নিবা, এটা অর্গানাইজেশন অডিট করতে গিয়ে দেখবা মুখস্থ হয়ে গেছে, দেখলে মুখস্থ হয়ে যায়, এত পড়া লাগে। তবে ডাটা কিপ ইন দি অ্যাসেট রেজিস্টার, কি কি ডাটা রাখবে অ্যাসেট রেজিস্টার, এই যে এখানে দিয়েছে ডিটেল অ্যাবাউট ইচ অফ দি নন কারেন্ট অ্যাসেট ইনটু দি ফলোইং, কি কি রাখবা? দি ইনিশিয়াল রেফারেন্স নাম্বার, হ্যাঁ, ফিজিক্যাল আইডেন্টিফিকেশন পারপাস, তারপরে ম্যানুফ্যাকচারার সেলার্স নাম্বার, হ্যাঁ, মেইনটেনেন্স পারপাস, তারপরে ডেসক্রিপশন অফ অ্যাসেট, লোকেশন অফ অ্যাসেট, তারপরে লোকে ডিপার্টমেন্ট হুইচ ইউজ দি অ্যাসেট, তারপরে পারচেজ ডেট, ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন কস্ট এন্ড এনি এনহ্যান্সমেন্ট এক্সপেন্ডিচার, ডিপ্রিসিয়েশন মেথড লিখবা, কোন মেথডে এটা ডিপ্রিসিয়েশন কাট করা হয়েছে, তার এস্টিমেটেড ইউজফুল লাইফ লিখবা, ক্যারিং অ্যামাউন্ট, তারপরে থাকবে ক্যারিং অ্যামাউন্ট। তো এটার একটা অ্যাকাউন্ট করে দেওয়া হচ্ছে, যে আচ্ছা এটা পড়ে দিই আমি। It is good practice to be reconcile or agree that the net carrying amount of all the asset on the asset register with net carrying amount on non-current asset recorded in the nominal ledger. Asset at cost on the non-current asset at cost price, এটা accumulated depreciation less করে যেটা বেরোলো তাহলে the carrying amount বেরিয়ে যাবে। The amount, any difference should be investigated and corrected. This usually arise from the conceptual errors or items being is taken to the say of the asset register with no equivalent change being the made is ledger account, or vice versa, the instead, because the age of
because asset have been stolen, damaged or scrapped হতে পারে for all প্রসেস হতে পারে, তাই না? এগুলো তোমার কনসিডার আনতে হবে। অ্যাসেট আর অবসোলেট হয়ে গেছে, এই অ্যাসেটটা আর চলছে না, কোনো প্রোডাকশন হচ্ছে না, এটা দিয়ে তাহলে ওটাও রাখার দরকার নেই। দেয়ার আর নিউ অ্যাসেট নট ইয়েট রেকর্ডেড ইন দি রেজিস্টার, নিউ অ্যাসেট কেনা হয়েছে কিন্তু রেকর্ড করা হয়নি, ওটা রেকর্ড করাতে হবে। দেয়ার হ্যাভ বিন ইন দ্য এনহ্যান্সমেন্ট নট ইয়েট রেকর্ডেড ইন দি রেজিস্টার, মানে খরচ বেড়ে গেছে কিন্তু ওটা রেজিস্টারে তোলা হয়নি। দেয়ার আর ইরর ইন দি রেজিস্টার, ইররে ভুল লেখা হয়েছে, এটাও একটা কারণ হতে পারে। ইনটেনজিবল নন কারেন্ট অ্যাসেট, হ্যাঁ ইনটেনজিবল অ্যাসেট তো বুঝো, গুডউইল যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো ইনটেনজিবল অ্যাসেট। যেমন পারচেজ goodwill. Purchase goodwill may appear as an asset in the company's statement of financial position. It refers the amount paid for the business in excess of what its net asset are worth. Some development cost and capitalized on the statement of financial position. Intangible non-current assets would be subject to the review for impairment of their value. Now, all assets held for the long term can be touched from the intangible asset. Intangible example of goodwill. Goodwill is a intangible asset. তাহলে কি হলো? If business has থাকে goodwill, it means that the value of the business and going concern is greater than the book value of its asset less than liabilities, তাই না? Goodwill থাকলে বুঝতে হবে যে কোম্পানিটা ভালো পজিশনে আছে। Goodwill is created by the good relationship between the business and customers. For example, by building up the reputation, and by building up the reputation and by responding promptly and helpfully, মানে তুমি প্রম্পটলি তবে একটা দ্রুত দিয়ে দিলে সাপ্লাই, দ্রুত তার সাথে যোগাযোগ করলো কাস্টমারের সাথে, যেটা হেল্পফুল হয় কাস্টমারের জন্য, সেটা করলো। আবার রিপুটেশন তোমার আছে যে এই কোম্পানিটা ভালো, এটা অনেক ই করে, এরকম ধরনের। তারপর হলো পার্সোনালিটি থাকতে হবে, তোমার গুড পার্সোনালিটি, অ্যাটিটিউড থাকতে হবে, স্কিল থাকতে হবে, তুমি যে কোনো কোশ্চেনের অ্যান্সার সুন্দর দিতে হবে। তোমার এই 3টা পয়েন্ট লিখে রাখো: পার্সোনালিটি, অ্যাটিটিউড, গুড অ্যাটিটিউড, স্টাফ অ্যাটিটিউড এত ভালো যেমন তারা মুগ্ধ হয়ে যায়, কিন্তু না রাগান্বিত না, খেপে যায় কথায় কথায়। দি কাস্টমার্স এন্ড দেয়ার স্কিল, তাদের স্কিল এত ভালো যে তারা সুন্দরভাবে সবকিছু বোঝাতে পারে। Although the value of goodwill of a business might be extremely significant in the normal, not usually valued in the financial statement. Financial statement value করা হয় ঠিকই, কিন্তু কি হলো, goodwill is a business might be extremely significant, to be extremely, it is usually valued in the financial statement. স্টেটমেন্টের মধ্যে এটা খুবই ভ্যালুয়েবল আইটেম। এখন আমরা চলে যাবো এক্সাম্পল, ওই একই কথা। এক্সাম্পল, পারচেজ অফ গুডউইল, হাউ টু পারচেজ দি গুডউইল। The exception of the general rules that goodwill has no objective valuation arise when an existing business is purchased. Existing business যদি পারচেজ করতে হলে গুডউইলটা আসলে ডিফিকাল্ট। No objection, no objective value. The buyer has to pay for not only the non-current asset and inventories. যদি ইনভেন্টরি নাই তাহলে আনরিসিভেবল ইনভেন্টরি, রিসিভেবল and bill payable তারা নাই, but also for the goodwill, for its goodwill. This is why the purchase consideration for most business is more than the value of their net asset. Net asset এর উপরে ভ্যালু নির্ধারণ হয়। বাট যদি তোমার ক্যাপাসিটি থাকে বিলস রিসিভেবল পেমেন্ট, কালেকশন এন্ড পেমেন্টের জন্য, তাহলে তোমার গুডউইল ভালো। তাহলে পারচেজ গুডউইল গেল। তারপরে এখন আসলে ওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে গুডউইলের, ওটা দেখে দিবা তোমরা সুন্দরভাবে করাতে, প্রবলেম সলিউশন। এখন বলছে ডেফিনিশন। Purchase goodwill is shown in the statement of financial position because it has been directly paid, or it has no tangible substance, and so it is an intangible non-current asset. Okay, non-current asset. Definition: the excess of purchase consideration paid for the business over the fair value of the individual asset and liability than the goodwill. Goodwill হলো যে তুমি যখন এটা জিনিস তোমার চালু বিজনেসটা বিক্রি করছো, তোমার বিজনেসটার দাম হলো 1 কোটি টাকা, তুমি নিচ্ছ 100 কোটি টাকা, তাহলে এই যে 100 কোটি টাকা পেলা, এই টাকাটাই হলো তোমার গুডউইলের অংশ। ওকে, তারপরে অ্যাকাউন্টিং ফর গুডউইল, এটা ওই যে অ্যাকাউন্ট করতে গেলে বুঝতে হবে হাউ ইজ দি ভ্যালু অফ পারচেজ গুডউইল। আচ্ছা, ওটা করে দিই। অ্যাকাউন্টিং ফর পারচেজ গুডউইল। পারচেজ গুডউইল ইজ এ প্রিমিয়াম পেড, যেমন শেয়ার কিনার প্রিমিয়াম দাও না, ওইরকম ধরনের, যে 10 টাকার জিনিস 15 টাকা নিলাম। অ্যাকুইজিশন অফ বিজনেস গোয়িং কনসার্ন, it is often referred to the premium, by premium or acquisition.
অ্যাকুইজিশন প্রিমিয়াম অ্যাকুইজিশন বা তার শেয়ারে যেমন প্রিমিয়াম দাও এখানে সেরকম প্রিমিয়াম purchaser pays such a premium because they believe that the true value of the business includes goodwill. যিনি কিনবেন তাকে বেশি দাম দিবেন কেন? তুই দেখছে যে বিজনেসের দাম যা দাম তার গুডউইল ভালো আছে, তাহলে গুডউইলের একটা দাম হবে, which has the value in addition to the tangible net asset. Goodwill continually changes হয়, গুডউইলের ভ্যালু কন্টিনিউয়াস চেঞ্জ হয়। এখন বিজনেস ভালো আবার একটু পর খারাপ হতে পারে। The business cannot last forever on its first reputation. It must create new goodwill as the time goes on. Okay. That's how the value purchase goodwill decided. The value of goodwill is matter of the purchaser and seller. They agree upon both agree upon agree in the fixing the purchase consideration. এটাকে বলে consideration. অর্থাৎ আমি 10 টাকার জিনিস 20 টাকা বিক্রি করবো, এটা তো উভয়ের সম্মতি হতে হবে, তাই না? তাতে এগ্রিমেন্টই হবে। However, the two method of valuation worth is mentioning here. দুটা মেথড এখানে মেনশন করা, the seller and buyer on the price without especially quantify the goodwill. Seller and buyer দুজনে মিলে ঠিক করলো, তাই না? The purchase goodwill will then be the difference between the price agreed and value of the net asset in the books of the new business. Okay, I told calculation of goodwill, maybe proceed fixing the purchase consideration, maybe because the central element of the negotiation. There are many ways arriving at the value of goodwill, calculation of value of goodwill. Most of them are related of the profit record and business in question. For instance, they may agree to the value of goodwill as to profit of the previous reporting period or similar calculation. নিচে দেওয়া আছে, তো এইভাবে দেওয়া আছে, বললে একবার বললে বুঝতে পারবে। তারপরে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন দেওয়া আছে, এটাও করবা। তারপরে ডেভেলপমেন্ট কস্ট হয় না, নন কারেন্ট আছে তো ডেভেলপমেন্ট কস্ট হয়, বিশেষ করে ল্যান্ড লিজে। দেখো, large companies spend a significant amount of money for development activities, তাই না? বড় বড় কোম্পানিগুলো বড় বড় মনে করে জায়গা নিয়ে কাজ করে, তাদের অনেক ডেভেলপ করতে হয়, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস মোর দ্যান দি which they hope to generate revenue in the future period. তারা এত খরচ করে কেন? যে ফিউচারে তারা অনেক বেশি ইনকাম করবে এই জন্য। These amount are credited to cash or payable and debited to cash payable থাকবে, তাই না? ক্যাশ or payable থাকবে, আর ডেবিট টু an account of development expenditure, তাই না? expenditure ডেভেলপমেন্টই হবে, ডেভেলপমেন্ট ক্যাপিটাল নেচার। The accounting problem is how to treat the debit balance of the development cost account at the date of the statement of financial position, তাই না? কিভাবে এটাকে how to find out করবে? Two responsibility আছে। The debit balance will be classified in the expenses and transferred to the income statement. This is the referred to the registration of expenditure, and the amount there is that it is expense just like rent or wages, and accounting treatment should be the same. And debit balance may be classified as an asset and include the statement of financial position. This is referred to as capitalizing or carrying forward, and or differing the expenditure. This argument is based on the accrual principle. If development activity eventually leads to new improved product which generate income, the cost should be carried forward to be maintained against the income in future reporting points. এটাই আর কি, যেমন নন কারেন্ট অ্যাসেটকে ডেবিট আর ক্যাশ এন্ড পেবলকে ক্রিয়েট করতে হবে, এটাই জার্নাল এন্ট্রি। আদার ইনটেনজিবল অ্যাসেট থাকে কি করবে? A business may have their other type of intangible asset থাকে, এটা লিখতে হবে। The partners on ideas or design that the business has developed or bought. ডেভেলপ করতে পারে, or কিনতে পারে, there are used to generate income over the many reporting period. কয়েক বছরের রিপোর্টিং পিরিয়ড দেখে এটা ঠিক করতে হবে, আমরা লাভ করছি না ক্ষতি করছি। They are valued at the cost and is subject to amortization in the line of the business policy and to regular implement review which may result in impairment loss, তাই না?
রিভিউ করতে হবে কন্টিনিউয়াসলি। আর একটা হলো পেটেন্টস, আর একটা হলো ইনভেস্টমেন্ট হেল্ড ইন দ্য লং টার্ম। The valuation of this falls outside the scope of the accounting. হ্যাঁ, মানে এটা সিলেবাস বলছে ইনভেস্টমেন্ট করেও হতে পারে লং টার্মে, অথবা পেটেন্ট দিয়েও করতে পারা যায়। তাহলে 8 নম্বরে যাও, দি নন কারেন্ট অ্যাসেট, নট দি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। হ্যাঁ, নন কারেন্ট অ্যাসেট নোট টু দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল পজিশন, নোটের কথা বলছি। হ্যাঁ, the non-current asset note to the statement of financial position provide the details being the single figure and tangible non-current asset in the statement of financial position. There is usually the detailed note for the financial respect of property, plant and equipment with just the summarized figure in the statement of the financial position for each classes of property, plant and equipment. And note source, key note source করে cost and accumulated depreciation brought forward কত এটা দেখাতে হবে, addition during the year period ওই period উল্লেখ করে দিতে হবে। তারপরে disposal during the reporting period, হ্যাঁ, and related accumulated depreciation দেখাতে হবে। তারপর depreciation charge for the reporting period কত হবে, আর closing balance কত থাকলো, হ্যাঁ, and carried forward হলো কত, এটা। Now the disposal proceeds and gain losses on disposal do not appear in the current asset নোট, কারেন্ট অ্যাসেট নোটে দেখানো দরকার। ওকে, তার মানে এটা শো করা যাবে না। এটা ওয়ার্ক এক্সাম্পল দেখে নিবা, এগুলো করা আছে। আচ্ছা, এই চারটা একটু দেখবা। সামারি অফ সেলফ টেস্ট, দেখো কি আছে, একটা সামারি দেওয়া আছে, এটা একটু যদি বুঝো তাহলে দেখতে শুরু কিভাবে কি হচ্ছে, তারপরে কি এস্টিমেটেড লাইফ, এস্টিমেটেড মানে অ্যামাউন্ট অন দি রেসিডুয়াল ভ্যালু, নন কারেন্ট অ্যাসেট কিভাবে ফাংশন করছে সেটাই দেখাচ্ছে, বুঝলা? এটা একটু ছবিটা ভালো করে দেখবা, অনেকক্ষণ ধরে দেখবা, তাহলে ঠিক হবে, ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখন আমরা চলে যাবো অ্যাকাউন্টিং ফর নন অ্যাসেট। এখানে একটু যদি হয় তাহলে কি হবে, কস্ট হবে ডেটার, ক্যাশ পেবল, ডিসপোজাল ডেটা। এগুলা প্র্যাকটিক্যাল না করলে বুঝতে পারবে না, কিভাবে প্র্যাকটিক্যাল করে এটা বুঝতে হবে। আচ্ছা, আমরা চলে যাই সেলফ টেক্সটে। সেলফ টেক্সট দেখো, এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার সময়। তোমরা কি আসো লাইনে? হ্যালো, হ্যাঁ, বলবা তো। এই যে সেলফ টেস্ট দেখো, সেলফ টেস্টে যেভাবে আছে না, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। এই যে এটা কোশ্চেন আর অ্যান্সার পাশাপাশি দিয়েছি, দেই নাই, নিচে দিয়েছি, নিচে বোধহয় কোশ্চেন অ্যান্সার দিয়েছি না, পরেরটাই দিয়েছি, পরের পাতায় দিয়েছি। তাহলে এখানে দেখো 1 নম্বরে কি বলছে, 1 নম্বরে বলছে যে ম্যাটেরিয়াল পারচেজ এন্ড ইউজ বাই পি এন্ড কোম্পানি ফর রিপেয়ার টু দি অফিস বিল্ডিং হ্যাভ বিন ইনক্লুডেড ইন দি ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কি বললো? ম্যাটেরিয়াল পারচেজ এন্ড ইউজ টু পি এন্ড কোম্পানি এন্ড রিপেয়ার টু দি অফিস বিল্ডিং। তাহলে এখানে কোনটা কারেক্ট হবে? দি নেসেসারি অ্যামেন্ডমেন্ট উইল, এখন অ্যামেন্ডমেন্ট করতে হবে যে ইনক্রিজ প্রফিট, গ্রস প্রফিট উইথ দি নো ইফেক্ট অফ দি নেট প্রফিট। যদি গ্রস প্রফিট ইনক্রিজ হয় তো ইফেক্ট হবে নেট প্রফিটে, এটা ইয়েস নো করতে হবে। ইনক্রিজ গ্রস প্রফিট, রিডিউস নেট প্রফিট, হ্যাভ নো ইফেক্ট অন আইদার গ্রস প্রফিট অর নেট প্রফিট। আর একটা হলো রিডিউস গ্রস প্রফিট, ইনক্রিজ নেট প্রফিট। কি হবে তাহলে? যেখানে কি হলো, পারচেজ করলো, ম্যাটেরিয়াল পারচেজ এন্ড ইউজ বাই দ্য অফিস বিল্ডিং রিপেয়ারিং করছে, তাই না? কি হলো, অফিস বিল্ডিং হ্যাভ বিন ইনক্লুডেড ড্রাফটেড রিপেয়ারিং করছে, অফিস বিল্ডিং রিপেয়ারিং। আর কি করলো, একটা পারচেজ করলো, পারচেজ, তাই না? দুটা কাজ করেছে, দুটা কাজের করে এটা কোনটা হবে তাহলে? তাহলে ওখানে উত্তরে যাও, দেখো উত্তরে কি আছে, দেখো উত্তরে আছে এ ইজ কারেক্ট, টু কারেক্ট রিডিউস পারচেজ প্রাইস তো কম হবে। কি করো এখন, দেখো এ কারেক্ট, কেন কারেক্ট? এখন তাহলে দেখো কেন কারেক্ট, এ কারেক্ট কেন হলো দেখতে হবে তো। এ কি বলছে? ইনক্রিজ গ্রস প্রফিট এন্ড নো ইফেক্ট দি নেট প্রফিট। কি হলো তাই? পারচেজ কি হলো? পারচেজ এন্ড ইউজ বাই দি, এ কারেক্ট, A is correct. To correct, reduce purchase price, increase the gross profit and net profit, and increase repairs, decrease the net profit. No effect on the GP. Gross profit কোনো effect করছে না, net profit effect করবে। So gross profit increase the gross profit. আচ্ছা, it is decrease of the decrease and increase to net profit cancelled out. Overall effect on GP is an increase. বুঝলা? এই কেন কারেক্ট হলো? বুঝলা? এই কেন কারেক্ট হলো? বুঝতে পারলে কিনা? উপরে দেখো, এটা কারেক্ট হলো কেন? স্যার আরেকবার যদি বুঝা দিতেন। ম্যাটেরিয়াল পারচেজ করেছে, বুঝলা?
ম্যাটেরিয়াল পারচেজ করেছে আর কি করছে অফিস বিল্ডিং রিপেয়ার করেছে, তাই না? তাহলে এই দুটার একটা ম্যাটেরিয়াল পারচেজ করেছে, এটা ইনকাম এক্সপেন্ডিচার ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের ব্যাপার, হ্যাঁ তাই না? এটা কি করবে জি স্যার। তাই না? তাহলে কি হলো ম্যানুফ্যাকচারিং ম্যাটেরিয়াল পারচেজ করছে, আর এটা কি করছে অফিস বিল্ডিং রিপেয়ারিং করছে। Material purchase and used by the PN company. PN company ছিল and repair the office building. Office building তো বোঝাই যাচ্ছে এটাই হবে না, এই আইতে পড়বে রেভিনিউ আইটেম। Increase the gross profit with no effect of the net profit. It increase the gross profit, reduce the net profit. They have no effect and either reduce gross profit and increase net profit. So এক নম্বরটা no effect, no effect of the net profit. ওটাই হবে, এটা ক্যালকুলেশন করতে হবে। তোমরা বুঝছো সেন্সটা বুঝতে পারছো কি বলছো, বুঝতে পারছো? তখন তোমাকে একটা পড়া অঙ্ক দেখতে হবে, উপরে অঙ্কগুলো করলাম না, দেখানো আছে না, ওটা দেখবা যে যদি ম্যাটেরিয়াল পারচেজ হয় তাহলে কি হচ্ছে ইনক্রিজ গ্রস প্রফিট, আর রিপেয়ার যদি হয় তাহলে কি হবে উইথ নো ইফেক্ট অফ দি নেট প্রফিট। এক নাম্বারটা বলছে যে কারেক্ট, কাজে এটা দেখবা ক্যালকুলেশন করে, ঠিক আছে কিনা? ঠিক আছে, দুই নাম্বার ঠিক আছে, একটাই এই নাম্বার তো বুঝতে হবে তোমাকে, তোমার তো বুঝে নিতে হবে যে কি বলছে। তারপর দুই নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল কি মার্কিউলাস অ্যাকোয়ার্ড এ নিউ পারচেজ, কারণ ওখানে যে ইনক্রিজ অফ উপরে একটা পারচেজ কি পারচেজ করছে ম্যাটেরিয়াল পারচেজ, এখানে করছে কি মার্কিউলাস অ্যাকোয়ার্ড নিউ প্রিমিসেস, এখানে কি ল্যান্ড প্রিমিসেস নিউ প্রিমিসেস এট কস্ট অফ 2,25,000 টাকা, হ্যাঁ, আর আবার পেড করছে ফলোইং ফার্দার কস্ট ডিউরিং দি ইয়ার, এত ফার্দার কষ্ট করেছে, কি কষ্ট করেছে ডিউরিং দি ইয়ার, cost of initial adoption, legal cost, rating, purchase, monthly charge, cleaning contract আর অফিস ফার্নিচার। হ্যাঁ, তাহলে তোমার এখানে কি বলছে দুই নম্বরটা চাচ্ছি কি দুই নম্বর হোয়াট আর দুই নম্বরটা হচ্ছে হোয়াট অ্যামাউন্ট শুড বি অ্যাপিয়ার ইন দি কস্ট অফ প্রিমিসেস, হ্যাঁ, এন্ড কোম্পানি স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন। ক্লোজিং স্টেটমেন্টে কি যাবে, একটা কি চাচ্ছে যে অ্যাপিয়ার ইন দি কস্ট অফ প্রিমিসেস, তাহলে কস্ট অফ প্রিমিসেস কি হবে সি নাম্বারটা, তাই না? কস্ট অফ ইনিশিয়াল, হ্যাঁ কি হবে 3 নাম্বারটা হবে आंसर। সি নাম্বারটা হবে না, আগে 265,100 ওইটা যোগ করতে হবে, ওই যে কস্ট গুলো হচ্ছে না ওর মধ্যে মান্থলি ক্লিনিং কস্ট হবে না, আর ফার্নিচার তো আলাদাই, 13,000 একে 14,000, 14,000 লাস্টে দুইটা হবে না আর কি। 15,100 কত হয়েছে দেখি এখানে 13,900, ঠিক আছে। পারচেজ প্রাইস হলো কত 2,50,000 টাকা, অ্যাডপশন করেছে কত 13,900, ওইটা বাদ দিয়ে, আর লিগ্যাল কস্ট আসবে এর মধ্যে, ওই জন্য কি কোন কস্ট আসবে কোনটা আসবে এটা, তাহলে 2,65,000 অন, এগুলো একটু ক্যালকুলেশন করে তোমাদের বুঝতে হবে, কিন্তু 2-3 বার করে করতে হবে, তাহলে বুঝে যাবে। ওকে, তারপর দেখো দি হোয়াই ইজ ডিপ্রিসিয়েশন প্রোভাইডেড অন নন কারেন্ট অ্যাসেট, হোয়াই এ ডিপ্রিসিয়েশন, হোয়াই ইজ ডিপ্রিসিয়েশন প্রোভাইডেড নন কারেন্ট অ্যাসেট, কেন প্রোভাইড করবে করবে এই জন্য যে টু ইনসিওর দি সাফিসিয়েন্ট ফান্ড ফর অ্যাভেলেবল টু রিপ্লেস দি অ্যাসেট, তাই না? এ দ্বিতীয় হলো টু শো দি অ্যাসেট at replacement cost and statement of financial position, to spread the cost of asset over their useful life, to show the fall market value of the asset in income statement. কোনটা কারেক্ট হবে? এটা এ হবে নাকি কোনটা হবে না? স্যার স্প্রেড দি কস্ট ওভার ইটস ইউজফুল লাইফ হবে না, তিন নম্বরে কি বলছে সি হবে, সি ডিপ্রিসিয়েশন স্প্রেড কস্ট মাইনাস ডিসেল ভ্যালু ওভার লাইফ, কি বললো কথাটা কি ছিল ভালো করে বুঝবো, বারবার পড়ে বুঝবো। হয় ডিপ্রিসিয়েশন প্রোভাইডেড ফর নন কারেন্ট অ্যাসেট, হয় spread the cost of asset over their useful life, like spread cost of asset বলছে হয় ডিপি ও হয় বলছে কেন ডিপ্রিসিয়েট করেছে, তাই না? কারণ নন ক্যাশ স্প্রেড হচ্ছে the cost of the asset over their useful life, spread cost মানে প্রসিড ছিল why depreciation provided on non current asset, হ্যাঁ নন কারেন্ট অ্যাসেটের ভিতর, তাহলে কি সি কারেক্ট না কোনটা বলুন? spread the cost of it and their useful life দিয়ে depreciation spread or depreciation spread not asset spread, আমার ওখানে কনফিউশন, depreciation spread ঠিক আছে,
কস্ট মাইনাস রিসিভেবল ভ্যালু ওভার লাইফ ইউজফুল লাইফ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন পরে যাও, দেখো কি বলছে। পরে বলছে যে এবিসি, এরকম ধরনের কোশ্চেন থাকবে কিন্তু তোমাদের চট করে উত্তর দিতে হবে, অ্যান্সার দেওয়া থাকবে, টিক মেরে দেবে, বুঝছো? কথা বলো না, ল্যাপটপে sir. দিবে, ল্যাপটপে এই ধরনের কোশ্চেন থাকবে, চট করে এ বি সি যেটা কারেক্ট হবে ভালো করে পড়া বুঝা একটু ক্যালকুলেশন করে দিবা অ্যান্সার, মানে টিক মারতে হবে আর কিছু। এবিসি কি হচ্ছে হুজ রিপোর্টিং পিরিয়ড 12 মাস, 12 মাস তার রিপোর্টিং পিরিয়ড, তাই না, 1 বছর। হ্যাজ প্রোভাইডেড ডিপ্রিসিয়েশন মান্থলি এট দি রেট অফ 10%, মান্থলি at the rate of 10% per annum, না মান্থলি কি বলে, হ্যাজ প্রোভাইডেড ডিপ্রিসিয়েশন মান্থলি at the rate of 10%, কোনো অসুবিধা নেই, 10 ইয়ারলি 10%, তাহলে মান্থলি কি হবে? আচ্ছা দ্যাট অন দি কস্ট অফ দি প্রাইস অফ প্ল্যান্ট ফর সেপ্টেম্বরে, কিন্তু এটা ছিল 12 মাসের হিসাব, সেপ্টেম্বরে কি আছে তাহলে 12 মাসে ডিসেম্বর 31, তারপরে সেপ্টেম্বর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাসের সে কি পাবে, ডিপ্রিসিয়েশন কাটতে হবে। আচ্ছা তাহলে 4 মাসের আর কস্টিং ছিল 15,000 টাকা, বুঝছো? The depreciation method was charged by state line method 10%, reducing balance method, state line method to আচ্ছা state line method থেকে reducing method এ ট্রান্সফার করবে, তাহলে কি হবে জানো? Depreciation charge on this asset 2005 এ কত হবে? এই যে উত্তর দিয়ে দিয়েছি, এ বি সি ডি কোনটাতে কারেক্ট হবে, তাহলে তোমার ক্যালকুলেশন করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে, বুঝছো? ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে ওখানে করা আছে নি ক্যালকুলেশন, দেখো চারেতে, হ্যাঁ করা আছে, এই যে স্যার 15,000 এর 10% 1500। হ্যাঁ তাহলে এটা 15 থেকে তার এই যে এই দিয়ে করতে হবে, ক্যারিং অ্যামাউন্ট এন্ড ডিপ্রিসিয়েশন ছিল এত, তাই না, আর ডিপ্রিসিয়েশন ফর 5 ইয়ার্স এর জন্য করছে 10% করে মাসে, আর 10,000 উপরে 10% ইয়ারলি 1,000, আর ক্যারিং অ্যামাউন্ট হলো ক্যারিং অ্যামাউন্ট কত 10,000 টাকা, আমি যে 5,000 টাকা বাদ দিই কত ছিল দেখো 15,000 টাকা ছিল সেপ্টেম্বরে, তাই না, প্রাইস কস্ট প্রাইস ছিল 15,000, 15,000 উপরে তো ডিপ্রিসিয়েশন হবে, তাই না। এখন দেখো এই যে একটু খেয়াল করলে হবে, তাই না, 15,000 তার স্কুল লাইফ আছে, স্কুল লাইফ কত দেখো, স্কুল লাইফ দিছে কত ইয়ার, কিছু কিছু ক্ষেত্রে তোমরা ওই যে নোট দিবা, ফুট নোট দিবা, বুঝছো, যেখানে বুঝতে পারবে না ফুট নিবা, যে ওই অ্যাজিউম দ্যাট দিস ইজ দ্যাট, বুঝছো? তো আমরা 4 নম্বরে শিখা, এই যে 20 ইন্টু 5, 5 × 10, 10 মাস নাকি, এটা 10 মাস হচ্ছে, 10 মাসে 12 মাস, এটা বুঝলা? 20 ইন্টু 5 ইন্টু 10% ইকুয়াল টু 9% ডিপ্রিসিয়েশন। কয় বছর ছিল? 4 বছর না, 4 বছর ছিল, 4 বছর ছিল, কত ইয়ার ছিল, ইয়ার লেখা ছিল, এগুলো কনফিউশন করে দেয়, বুঝলা? সেপ্টেম্বর এখানে 6 ডিপ্রিসিয়েশন মেথড চার্জ স্টেট রিপোর্টিং পিরিয়ড 12 মাস, 12 মাস ছিল, 12 মাসের মধ্যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাস ছিল তোমার, এই যে 15,000 টাকা 4 মাস ব্যবহার হয়েছে, আর তার আগে ছিল কত, তার আগে ছিল 8 মাস, 8 আর 4 12 মাস, ক্লিয়ার নাকি? জি স্যার। 4 নাম্বারটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, ছবিতে দেখো, পাঁচে যাই, তোমাদের সময় তো শেষ হয়ে আসছে, 5-এ যাই, 5-এ কি বলছে, বিজনেস উইথ রিপোর্টিং পিরিয়ড 12 মান্থ 30 জুন বাই নন কারেন্ট অ্যাসেট জুলাই এত টাকা, 2 লাখ টাকা, ডিপ্রিসিয়েশন চার্জ 50%, রিডিউসিং ব্যালেন্স এত, অ্যাসেট ওয়াজ সোল্ড এত, রিসিডুয়াল ভ্যালু দেওয়া আছে, তাহলে হোয়াট ওয়াজ দি লস অন সেল অফ অ্যাসেট, লস কত হলো, তোমাদের অ্যাসেটের দাম ছিল 2 লাখ টাকা, অ্যাসেট ওয়াজ সোল্ড হলো 54,800,000, তাহলে সোল্ড কত, খরচ ক্ষতি হলো কত, কোনটা কারেক্ট হবে, যে ক্যালকুলেট ছোট্ট হাই একটু ছোট্ট ক্যালকুলেট, ওই যে ক্যালকুলেশন তোমাদেরকে নোটশিটে রাখতে বলি, বুঝলা? তোমাদের ওই স্যারের কটা ক্লাস হয়েছে, আর আরেকজন আছে না? হ্যালো, স্যার মেবি 9টা বা 10টা, 9টা মেবি। নটা হয়ে গেছে, তো ওই কোন কোন চ্যাপ্টার নিয়েছে, এগুলো এই চ্যাপ্টারগুলো নিয়েছে উনি, কোন জি কোন স্যার চ্যাপ্টার মোটা উনি কি ওভারঅল পড়াচ্ছে? উনি সবগুলো চ্যাপ্টার, ওভারঅল না স্যার। হ্যাঁ জি স্যার মোটামুটি 6 নাম্বার চ্যাপ্টার ছাড়া বাকিগুলো মোটামুটি শেষ। আচ্ছা, যাক পড়া ভালো, রিক্যাপিটেশন হচ্ছে,
তোমরা এই যে কোশ্চেন গুলো দেওয়া আছে না এগুলো পড়বে, এগুলো কোশ্চেন থাকবে। আরেকটা তোমাদের বলে দিই যে বলা যায় না কোশ্চেন ক্লাস শেষ হয়ে যেতে পারে, আরেকবারই অনুরোধ করছি যে তোমরা যখন টিচারদের ইভ্যালুয়েশন করবা একটু ভালো করে করবা, বুঝলা? টিচাররা বাদ পড়ে যাচ্ছে, ভালো ভালো টিচার বাদ পড়ে যাচ্ছে। কাজে তোমাদের কাছে এটা অনুরোধ থাকলো, বুঝলা? নাম্বার দিতে হবে তোমাদের, টিচারদের নাম্বার দিতে হবে। নাম্বারের সময় তোমরা আবার কার্পেট মতো করে টিচারদেরকে বাদ দিও, ঠিক আছে? না স্যার মানে এটা তো আমরা আগে করতাম, তোমাদেরকে ইভ্যালুয়েশন করতাম। এটা কিন্তু আমি তুলেছিলাম এই প্রশ্নটা। এই প্রশ্নটা আমি তুলেছিলাম যে ছাত্ররা কেন, এই টিচাররা কেন ইভ্যালুয়েশন করবে? টিচাররা করতে পারবে না, ছাত্ররা করবে যে এই টিচার ভালো নাকি ভালো না। ঠিক আছে? তবে আমার আরো দু তিনটা ক্লাস পেলে খুব ভালো হতো, কারণ তোমাদেরকে একটা ওভারঅল একটা টাস্ক দিতে চেয়েছি। জানি না দিবে কি দিবে স্যার না, এটা কি স্যার লাস্ট ক্লাস হবে? বলতে পারি না। গতবার 10টা ক্লাস করে বন্ধ করে দিয়েছে, বলিও নি আমার, বুঝছো? তখন পরে বলেছে যে 10টায় দিয়ে দেওয়া ছিল গতবার, এবার কটা দিয়েছে এখনো বলেনি, বুঝছো? তো আগে থেকে বলে রাখলাম তোমাদেরকে, তোমরা এটা খেয়াল দেখো, জি স্যার। বাদ না পড়ে যায়, এটা খেয়াল দেখো। আচ্ছা যাক, তোমাদের এই যে নাম্বারগুলো দিলাম না, 6, 7, 8, 9, 10 কটা আছে? 9, 10, 11টা আছে, তাই না? 11টা 12টা কোশ্চেন অ্যান্সার যেহেতু দেওয়া আছে, সেহেতু তোমরা এই ক্যালকুলেশন গুলো দেখবা, বুঝছো? আর এখন জি আমি যেটা স্যার। দেখাবো, তো এক্সামিনেশন টিপস আছে কতগুলো, হ্যাঁ? কেমনি এক্সামিনেশন পাস করবা কিভাবে? আইডেন্টিফাই দি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ভালো করে পড়বা, যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা, ওইটার উপরে বেস করে, তাই না? অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, নন কারেন্ট আছে, ডিপ্রিসিয়েশনের উপরে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গুলো কি আছে এগুলো দেখবা। তারপর স্পেসিফাই হোয়াট ইজ ইনক্লুডেড ইন দি কস্ট অফ নন কারেন্ট অ্যাসেট। কি কোন কোন কস্ট গুলা ওই যে নন কারেন্ট অ্যাসেটে অ্যাড হবে, আর কোনটা কোনটা হবে না, যে আগে বললাম যে উপরে, ওগুলাকে একটু লাল কালি দিয়ে আন্ডারলাইন করে রাখবা, ওগুলো দেখবা, নাহলে ভুল হয়ে যাবে। যেমন ফ্যাক্টরিতে পৌঁছানো পর্যন্ত যত খরচ সব দিবে, সব মেশিনের সাথে অ্যাড হবে, বুঝলা? নন কারেন্টের সাথে অ্যাড হবে। কিন্তু তুমি যদি ছোট ছোট কাজ করেছো, রিপেয়ারিং করেছো, সুইচ লাগাইছো, এগুলোর জন্য হবে না, এগুলা রেভিনিউ আইটেম, এগুলা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বুঝলে? এগুলো একটু খেয়াল করতে হবে। প্রফিট, ক্যালকুলেট প্রফিট অ্যান্ড লস অন ডিসপোজাল অন নন কারেন্ট অ্যাসেট ইনক্লুডিং পার্ট এক্সচেঞ্জ প্রাইস। যদি এক্সচেঞ্জ করা হয়, মেশিন কিনতে গিয়ে যদি পুরানা মেশিন দিয়ে এক্সচেঞ্জ করা হয়, তাই না? তাহলে সেখানেও ক্যালকুলেশনটা দেখবা যে কিভাবে করা হয়, এটা খেয়াল করতে হবে। তারপরে স্পেসিফাই দি ইফেক্ট, আমি সামারি করছি আজকে পড়া, বুঝছো? স্পেসিফাই দি ইফেক্ট অফ চেঞ্জেস রেসিডুয়াল ভ্যালু এন্ড ইউজফুল লাইফ। দেখবা এই রেসিডুয়াল ভ্যালু কত, ইউজফুল লাইফ কত, ডিপ্রিসিয়েশন মেথড কোনটা, স্ট্রেট লাইন না ডিভিনিশন, এগুলো তো ভুল হয়ে যায়, বুঝলে? এই খেয়াল করে রাখবা, তাহলে ছাক্কা মারতাম। তারপরে ক্যালকুলেটের সময় দেখবা যে ক্যালকুলেট দি ফিগার ইন দি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ফর নন কারেন্ট অ্যাসেট, ফাইন্যান্সিয়াল পজিশন ফর নন কারেন্ট অ্যাসেট, and the figure that they appear in the non current asset। কি বলবো? ক্যালকুলেটর ফিগার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পজিশনের যে ফিগার ক্যালকুলেশন করা হয়েছে, এটা নন কারেন্ট অ্যাসেটে যেটা দেওয়া আছে, তার ফিগার থেকে অ্যাপিয়ার অন দি নন কারেন্ট অ্যাসেট নোট, নোটের সাথে এটা কম্পেয়ার করবে, হ্যাঁ, ঠিক আছে কিনা। তারপরে ক্যালকুলেট দি ডিপ্রিসিয়েশন চার্জ in the figure of profits and loss at disposal or disposal of the income statement। ইনকাম স্টেটমেন্টে যে ডিপ্রিসিয়েশন দেখানো হয়, ওটাতে ডিসপোজাল এবং লস মানে এক্সপেন্স কিভাবে দেখাচ্ছে সেটা দেখবা, বইয়ে যেটা লেখা, তোমাদের মানি ম্যানুয়ালে যা লেখা আছে ওইভাবে হয়েছে কিনা। আইডেন্টিফাই দি ইফেক্টস অফ দি ডিপ্রিসিয়েশন এন্ড ডিসপোজাল অর গ্রস এন্ড নেট প্রফিট, বুঝছো? কি ইফেক্ট করছে গ্রস প্রফিট এন্ড নেট প্রফিট। আর একটা হলো স্পেসিফাই দি ইউজেস অফ দি অ্যাসেট রেজিস্টার, অ্যাসেট রেজিস্টারটা দেখবা। আইডেন্টিফাই দি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ tangible asset are included goodwill and development expenditure। Okay, identify the accounting treatment of intangible asset including goodwill and development expenditure। এগুলো দেখবা, ঠিক আছে? আর এই যে এটা বললাম যে গ্রুপ ডিসকাশন করবা, ওরাল টেস্ট করবা, সেলফ টেস্ট করবা, প্রিপারেশন অ্যাসাইনমেন্ট করবা, হোমওয়ার্ক করবা, মক টেস্ট অবশ্যই দিবা। আর কেস স্টাডি মানে পুরা চ্যাপ্টার ওয়াইজ পুরো বইটা মানে ম্যানুয়ালটা ভালো করে পড়বা, বুঝছো? ভালো করে পড়বা, বারবার রিভিশন হয়ে যাবে, এবং ইনশাআল্লাহ এইবারই পাস করে যাবে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। জি ভালো স্যার। থাকো তোমরা, সবাই আছো তো? থ্যাংক ইউ স্যার। চলে গেছো? স্যার আছে স্যার। ঠিক আছে, জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। তোমরা সব ভালো পরীক্ষা দাও, পাস করো, আমি এটা দোয়া করি। দোয়া থাকলো আমার। জি স্যার, দোয়া করবেন। দোয়া করবেন। জি। আল্লাহ হাফেজ।